বয়স একটু প্রবলেম হচ্ছে, সারাদিনই কথা বলতে হয়, তো একটু ক্লান্তি বা একটু একটু গলার মধ্যে একটু সমস্যা থাকে। যাই হোক আমি এখন ক্লাস 10 মধ্যে আজকে আমরা লেকচার 1 নিয়ে আলোচনা করব। আর লেকচার 1 এর মধ্যে আমরা অন্তরীকরণের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যেটা বলবো সেই সূচনাটা, আমরা অন্তরীকরণের সূচনা কোথায় থেকে আসছিল। তো অন্তরীকরণের সূচনাটা কিন্তু সেই প্রাচীনকালেই ছিল। ক্যালকুলাস যদি বলি আমরা, যে ক্যালকুলাসটা অনেক আগে থেকে প্রচলন শুরু হয় প্রায় 300 খ্রিস্টাব্দে, এবং তখনকার যে ছিল গণিতবিদদের মধ্যে উল্লেখযোগ্য যে গণিতবিদরা ছিল সেটা ছিল হচ্ছে আর্কিমিডিস ছিল, তারপরে তোমার মনে হয় এপ্রোনিয়াস ছিল, আর্কিমিডিস, এপ্রোনিয়াস, তাছাড়া তোমার ইউক্লিড। আমরা জানি ইউক্লিড হচ্ছে খুবই একজন বড় মানের গণিতবিদ। হ্যাঁ, তো ইউক্লিড, তারপর আর্কিমিডিস এবং হচ্ছে তোমার এপ্রোনিয়াস, এরা তোমার প্রাচীন যে ক্যালকুলাস সেটা একটা ভিত্তি স্থাপন করেন, ক্যালকুলাসের উপর একটা প্রাথমিক ভিত্তি স্থাপন করেন। এবং পরবর্তীতে সপ্তদশ শতকের দিকে, অর্থাৎ বলতে গেলে অনেকটা আধুনিক যুগের ক্ষেত্রে, তখন কিন্তু নিউটন, স্যার আইজাক নিউটন এবং লিবনিজ, এরা দুজনে কিন্তু ক্যালকুলাসের যে মূল ভিত্তিটা, সেই মূল ভিত্তিটা স্থাপন করেছেন। এবং ক্যালকুলাসের যে বিভিন্ন সূত্র এবং সেগুলোর ব্যাখ্যাটা, সেটা কিন্তু ক্যালকুলাসের সমস্ত ব্যাখ্যায় বলা যায় যে স্যার আইজাক নিউটন এবং লিবনিজের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এই জন্যই কিন্তু আমরা ক্যালকুলাসের জনক কিন্তু জানি নিউটন, তাই না? তো এগুলো অনেক আগে দেখতে। এখন আমি যদি তোমাদের বলি যে সূচনার ক্ষেত্রে, সূচনাটা এখান থেকে শুরু হয়েছিল, তো প্রয়োগ ক্ষেত্রটা কোথায়? তোমরা দেখো যে এই অন্তরীকরণের ক্ষেত্রে আমরা কোথায় প্রয়োগ করি। তোমরা একটু বিষয় যদি চিন্তা করো, যেটা আমরা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা প্রত্যহ ব্যবহার করছি, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি না এটা আমরা? তোমরা একটু চিন্তা করে দেখো যে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি। আর পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করো? তোমরা যখন সময়ের সাপেক্ষে ত্বরণ বের করতে যাও, তোমরা যখন সময়ের সাপেক্ষে বেগ নির্ণয় করতে যাও, যখন তোমরা সময়ের সাপেক্ষে ভরবেগ বের করতে যাও, হ্যাঁ, ত্বরণ বের করতে যাও, টর্ক বের করতে যাও বা বল বের করতে যাও, এই সবগুলোর মধ্যে কিন্তু অন্তরীকরণ সংশ্লিষ্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমার অন্তরীকরণের মাধ্যমে কিন্তু আমরা ব্যবহার করছি। তার মানে এটা হচ্ছে ফিজিক্সের ব্যবহার, যে আমরা বিভিন্ন সূত্র যেমন বেগ, ত্বরণ, হ্যাঁ, তারপর হচ্ছে ভরবেগ, কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ, টর্ক, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা অন্তরকটা ব্যবহার করে থাকি বা অন্তরীকরণটা ব্যবহার করে থাকি। তোমরা এগুলো আমরা গতিবিদ্যাও ব্যবহার করেছি, নিউটনীয় বলবিদ্যাও ব্যবহার করেছি। তোমরা দেখেছো যে ডিডিএক্স করেছি, আমরা ডিডিওয়াই করেছি, ডিটিটি করেছি, তাই না? এগুলো কিন্তু ছিল যে অন্তরীকরণের একটা ব্যবহার, যে সেটা কোন ক্ষেত্রে ছিল? পদার্থবিজ্ঞানের কাছে। তো এটা কিন্তু রসায়নের ক্ষেত্রে এটার ব্যবহার আছে। তোমরা জানো যে রাসায়নিক ব্যবহার হচ্ছে, রাসায়নিক যে বিক্রিয়াটা আমরা জানি যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ উৎপাদ পাচ্ছ তুমি। রাসায়নিক ক্ষেত্রে বা রসায়নের ক্ষেত্রে দেখো যে প্রতি সেকেন্ডে বিক্রিয়ার পরিমাণটা কেমন, ওই যে প্রতি সেকেন্ডে বিক্রিয়ার হারটা, ওই বিক্রিয়ার হারটা কিন্তু আমরা অন্তরীকরণের মাধ্যমে নির্ণয় করে থাকি। তার মানে আমি রসায়ন ক্ষেত্রে কিন্তু এটা বের করতে পারছি, বা রসায়নের ক্ষেত্রে কিন্তু আমার এই অন্তরীকরণটা প্রয়োগ হচ্ছে। তারপর যদি আমি বলি যে তোমরা দেখো যে ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, একটা ফাংশন আছে এবং সেই ফাংশনের সর্বোচ্চ মান কত হতে পারে, তার সর্বনিম্ন মান কত হতে পারে, এইগুলো নির্ণয়ের জন্য কিন্তু আমরা অন্তরীকরণটা ব্যবহার করে থাকি। আর এছাড়া আমরা যদি বলি যে তুমি একটা স্থান থেকে আরেকটা স্থানে যেতে চাচ্ছ, যাতায়াতটা, পরিবহনটা চিন্তা করো যে আমি ঢাকা যেতে চাচ্ছি, আমি কত দ্রুত যাব এবং কতটুকু ভালোভাবে আমি যেতে চাচ্ছি, সেটা কিন্তু অন্তরীকরণের মাধ্যমে। কেন বলো তো? কিভাবে বুঝতে পারছো? যে দেখো যে কতটুকু ভালো যাবে, তুমি কিন্তু জানো ব্যাংকিং কোণ জানো, তাই না? আচ্ছা, ব্যাংকিংটা আমরা যদি ধরি যে এটা তো একটা ঢাল, ব্যাংকিংটার ক্ষেত্রে আমরা ঢাল নির্ণয় করি না tan থিটা। তোমরা দেখেছো যে ব্যাংকের ক্ষেত্রে আমরা tan থিটা ব্যবহার করি। তো ঢালটা, এই ঢালটা কিন্তু যে গাড়িটা তুমি চালাচ্ছ, কিভাবে তুমি গাড়ি পরিবহন, গাড়িটা তোমার বাস বা ট্রাক তুমি কিভাবে চালাচ্ছ, সেটা কিন্তু এইটা অন্তরীকরণের মাধ্যমে বোঝা যায়। তার মানে তুমি কত বেগে দ্রুত চালাচ্ছ, সেটা কিন্তু অন্তরীকরণের মাধ্যমে জানা যায়। যে তুমি যদি 20 মিটার পার সেকেন্ড বেগে, আমরা জানি কি ds/dt সরণ বাই সময়, তার মানে সময়ের সাপেক্ষে তুমি বেগের অন্তরস্থ, এটা বেগের মান বের করছো তুমি। তাহলে এই যে বেগ দ্বারা কি বোঝাচ্ছে যে আমি একটা স্থান থেকে কত দ্রুত পৌঁছাতে পারবো, এক স্থান থেকে অন্য স্থানে কত দ্রুত পৌঁছাতে পারবো, আর কতটুকু সেফলি পৌঁছাতে পারবো, সেফটি থাকবে আমার, সেটা কিন্তু আমি ঢালের মাধ্যমে বুঝতে পারি। যে বিভিন্ন রাস্তার বিভিন্ন ঘূর্ণন থাকে, তাই না? আঁকা বাঁকা থাকে, ওই আঁকা বাঁকা রাস্তাগুলির মধ্যে আমাকে বাঁক নিতে হয়, তাহলে ওইখানে কিন্তু অন্তরীকরণের ঢাল, যেটা স্পর্শক বরাবর, এইগুলোর স্পর্শক বরাবর আমরা ঢাল নির্ণয় করতে পারি, এবং ঢালের সাপেক্ষে আমরা কত গুণে বাঁক নিতে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমি অন্তরীকরণটা ব্যবহার করতে পারছি। এছাড়া তুমি যদি ধরো যে শিল্পের ক্ষেত্রে আমরা একটা নকশা তৈরি করতে হবে, আমাকে একটা নকশা তৈরি করব, এই নকশাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমার এই অন্তরীকরণের সাহায্যটা নিতে হবে।
কেন? কারণ নকশাটা তোমরা দেখো যে বিভিন্ন ডিজাইনের বাসা হয়, হ্যাঁ, তো বিভিন্ন আঁকা বাঁকা এবড়ো তেবড়ো হয়ে থাকে, আঁকা বাঁকা বাসাগুলি হয়, তোমরা হয়তো অনেকেই দেখেছো বিভিন্ন ডিজাইনের বাসায়। এই ডিজাইনের বিভিন্ন বাসাগুলিকে, এই যে বাসাগুলি তৈরি করা হয়, এই কেনেও কিন্তু তোমার অন্তরীকরণের ব্যবহার আছে, যে এগুলো ঢালটা কেমন হবে, কতটুকু তির্যক ভাবে থাকবে বাসাটা, কতটুকু ঢাল হবে। হ্যাঁ, তোমরা দেখো টিনের চাল, তোমরা দেখো যে বাসা যে টিনের চালগুলো দেখো যে এরকম ভাবে কি একটা তির্যক একটা ঢাল থাকে, তাই না? এই ঢালটা কতটুকু হবে, এই ডালটা কিন্তু অন্তরীকরণের মাধ্যমে বের করা যায়। তার মানে দেখো বাসাবাড়ি তৈরি করতে হচ্ছে, একটা শিল্প কারখানা তৈরি করছো, সেখানে কিন্তু তুমি নকশাটা তৈরি করার জন্য বা ডিজাইন করার জন্য কিন্তু তুমি অন্তরীকরণটা ব্যবহার করছো। তো সর্বোপরি আমরা অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করি প্রাকৃতিক ঘটনাগুলি। প্রাকৃতিক বিভিন্ন ঘটনা আছে যেগুলো আমরা কিন্তু এই অন্তরীকরণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো আমরা বলি যে প্রাকৃতিক ঘটনা বলতো ঘূর্ণিঝড়, তাই না? এই ঘূর্ণিঝড়ের ব্যাখ্যাটা কিন্তু আমি এই অন্তরীকরণের সাপেক্ষে দিতে পারি। কিভাবে বলতো? এই ঘূর্ণিঝড়টা কতটুকু দ্রুত বেগে তোমার দিকে তেড়ে আসছে। আমরা জানি সমুদ্র নিম্নচাপ সৃষ্টি হয়, নিম্নচাপের যে সৃষ্টি হয় সেটা কিন্তু প্রবল বাতাস বা প্রবল বাতাসের ফলে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়, তাই না? এই নিম্নচাপের কারণে প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এখন এই ঘূর্ণিঝড়টা কত বেগে আঘাত আনবে তুমি কিন্তু সেটা আগে থেকে বুঝে যাও। এখন এই যে কত বেগে আঘাত আনবে এটা কিন্তু তুমি কিভাবে বের করছো? প্রতি ঘন্টায় কত বেগে বাতাসটা প্রবাহিত হচ্ছে এটা বের করছো। সাইক্লোনটা কত বেগে প্রবাহিত হচ্ছে প্রতি ঘন্টায়, এই যে সময়ের সাপেক্ষে বেগের অন্তরজ তুমি বের করতে পারছো। তার মানে কি যে প্রাকৃতিক ঘটনাগুলোকেও তুমি এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারছো। তাহলে আমি যদি বলি, আমি তোমাদের এতক্ষণ পর্যন্ত যা যা বলেছি সেগুলো ছিল হচ্ছে যে সূচনা বলেছি আমি তোমাদেরকে, আর কি বলেছি আমি তোমাদেরকে, যে এই যে অন্তরীকরণটা, এই অন্তরীকরণটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি। আর একটা স্পেশাল একটা ব্যবহার বলতে পারি যে ফাংশনের ক্ষেত্রে। ফাংশনের ক্ষেত্রে কেমন ব্যবহারটা? আমরা জানি যে একটা ফাংশন সংজ্ঞায়িত বা অসংজ্ঞায়িত হতে পারে। যখন কোনো একটা রিলেশন, আমরা জানি যে রিলেশন সেট বা রিলেশন থেকে কিন্তু আমরা জানি যে একটা ফাংশন, তো একটা ফাংশন হবে কখন হবে না। যখন দেখি একটা ফাংশন অসংজ্ঞায়িত হয়ে যায় তখন আমরা বলি এটা ফাংশন, আর অসংজ্ঞায়িত যদি না হয়, যদি অসংজ্ঞায়িত হয় তাহলে সেটা ফাংশন না। হ্যাঁ, আবার যদি সেটা সংজ্ঞায়িত হয় তখন বলি এটা ফাংশন। তাহলে যে অসংজ্ঞায়িত হচ্ছে, তাহলে অসংজ্ঞায়িত হচ্ছে মানে কি? ওর কোনো মান নির্ণয় করা যাচ্ছে না, একটা ফাংশনের মান নির্ণয় তুমি করতে পারছো না। এই যে ফাংশনের মানটা তুমি নির্ণয় করতে পারছো না, এই মানটা আমরা কিভাবে বের করতে পারি? তার মানে এখানে কি আমাদের শেষ? আমরা কি এই কাজটা আর করতে পারবো না? একটা ফাংশনের সাপোজ ধরো এরকম ভাবে যে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু, বা ধরো হচ্ছে y ইজ ইকুয়াল টু, এখানে আমি লিখলাম হচ্ছে x ইজ ইকুয়াল টু 0, এখানে 1/x, বাট আমি লিমিটটা দিয়ে দিলাম হচ্ছে এখানে, যে এখানে দিলাম কি যে ফাংশন অফ 0, বাট দেখো যে ফাংশন অফ 0 সমান কত, বাট এটা কিন্তু 0 এর জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। লক্ষ্য করে দেখো যে তুমি যদি এখানে ফাংশন অফ 0 বসাও তাহলে কি হচ্ছে 1/0 ইজ ইকুয়াল টু কি আসছে? ইনফিনিটি। তার মানে এটা অসংজ্ঞায়িত। যে আমি যদি এখানে ধরি যে y ইজ ইকুয়াল টু কি আছে, y ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x, তার মানে এটা কি অসংজ্ঞায়িত হবে? তার মানে এটা অসংজ্ঞায়িত। ফাংশন অফ 0 এর জন্য এটা অসংজ্ঞায়িত হবে। লিমিট আমি যদি 0 বসাই তাহলে অসংজ্ঞায়িত। এখন চিন্তা করে দেখো এই যে অসংজ্ঞায়িত হয়েছে তার মানে এর কোনো মান নাই? অবশ্যই এর মান আছে। তাহলে এই যে অসংজ্ঞায়িত ফাংশনটা, এটাকে যদি আমার নির্ণয় করতে হয়, মান যদি আমাকে বের করতে হয়, তখনই কিন্তু আমার অন্তরীকরণ ব্যবহারটা আসবে। তখন আমি এই অন্তরীকরণের সাপেক্ষে কিন্তু এই অসংজ্ঞায়িত ফাংশনটার একটা মান আমি বের করে দেখাতে পারবো। তাহলে এই ক্ষেত্রেও আমি ব্যবহার করতে পারছি। আরেকটা বিষয় চিন্তা করো যে আমরা কিন্তু যখন আমরা ঢাল নির্ণয় করি, আমরা যেগুলো ঢাল বের করে চলে, আমরা এতদিন পর্যন্ত যা ঢাল বের করেছি, আমরা যে সরলরেখার ক্ষেত্রে বিভিন্ন ঢাল, তোমরা এই গণিতের প্রথম যে পত্রটা আছে, প্রথম পত্রের মধ্যে তোমরা সরলরেখা যে চ্যাপ্টারটা আছে তোমরা দেখেছো, সেখানে ঢাল বের করতে, আমরা সেখানে ঢাল বের করার জন্য আমরা কি ব্যবহার করেছি? m = tan θ, m = tan θ y/x, জাস্ট y/x। একটা বিন্দুর কাছে y/x আছে, দুইটা বিন্দুর কাছে y2 - yx y2 - y1 ডিভাইডেড বাই হচ্ছে x2 - x1, এরকম ভাবে আমরা ঢালটা বের করে ফেলছি। বাট যদি এটা সরলরেখা না হয় বক্ররেখা হয়ে যায় তখন তুমি কিভাবে ঢাল বের করবে? তখন তো তুমি ঢাল বের করতে পারবে না। কারণ হচ্ছে একটা বক্ররেখা যদি এরকম হয়ে যায়, সাপোজ এরকম একটা বক্ররেখা হয়ে যায়, তখন তুমি এই বিন্দু আর এই বিন্দুর ঢালটা তুমি কিন্তু বের করতে পারবে না। তখন কিন্তু তুমি সঠিক ঢাল বের করতে পারবে না। কেন? কারণ হচ্ছে এই দুইটা বিন্দুর মাঝখানে তোমার কিন্তু অসংখ্য বিন্দু আছে, যেগুলো কি প্রত্যেকটা বিন্দুতে পয়েন্টে পয়েন্টে এদের মান পরিবর্তন হবে। পয়েন্টে এগুলোর মান পরিবর্তন হতে থাকবে। এই যে পয়েন্টে এগুলোর মান পরিবর্তন হচ্ছে, তুমি কিন্তু সঠিক একটা ঢাল পরিমাপ করতে পারছো না। তাহলে এর প্রতি মুহূর্তে ঢাল পাচ্ছ, তুমি প্রতি মুহূর্তে স্পর্শক বরাবর একটা ঢাল পাবে, প্রতিটা বিন্দুতে স্পর্শক বরাবর একটা ঢাল পাচ্ছ। এই যে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, এটা আমি কি করতে পারছি? আমি যা ঢালের যে সূত্রটা শিখে আসছি যে m = tan θ y/x, এর মাধ্যমে আমি কিন্তু এখন আর করতে পারছি না। তাহলে এখন আমি নতুন একটা মেথড এটা করতে হবে। তার মানে যেহেতু এটা দিয়ে সঠিক পরিমাপ পাচ্ছি না, তার মানে কি আদৌ আমি সঠিক পরিমাপ পাবো না? ঢালটাকে আমি সঠিকভাবে পরিমাপ করতে পারবো না? অবশ্যই আমরা পারবো এটা। এখন সেটা কিভাবে পারবো আমরা?
সেটা যদি আমাকে করতে হয় তাহলে অবশ্যই সেটা আমি অন্তরীকরণের সাপেক্ষে আমি করব। এই অন্তরীকরণের সাপেক্ষে আমি বক্ররেখার ঢালটা সঠিকভাবে পরিমাপ করতে পারবো। কেন এখন আসি, এর কারণটা হচ্ছে তোমরা জানো যে এইখানে যখন দুইটা বিন্দুর আমি ঢাল বের করতে পারবো সেটা একটা বিষয়, বা এখানে যদি ঢালটা বের করি এখানে সঠিক ঢাল আমি পাচ্ছি না, কারণ হচ্ছে এই ক্ষেত্রে একটা স্পর্শক অঙ্কন করলে এরকম, আর এই বিন্দুর ক্ষেত্রে ঢালটা যাচ্ছে এরকম, আবার দেখো এই বিন্দুর ক্ষেত্রে ঢালটা হচ্ছে তোমার এরকম, আবার তুমি যদি এটা বের করো তখন ডালটা হচ্ছে কি এরকম। একটু বিষয় চিন্তা করে দেখো, প্রতি মুহূর্তে এটা বিন্দুতে মান পরিবর্তন হচ্ছে, ডালটা কি হচ্ছে এক এক দিকে এক এক সময় এক এক দিকে চলে যাচ্ছে, এক এক সময় এক একটা কোণ উৎপন্ন করছে, একশকের ধনাত্মক দিকে একটা উৎপন্ন হবে বা ঋণাত্মক দিকে বিভিন্ন ভাবে এটা হতে পারে। এই যে বিভিন্ন ভাবে এটা হচ্ছে, এই বিভিন্ন ভাবে হওয়ার কারণে আমরা এই সূত্র দিয়ে ঢাল নির্ণয় করতে আর পারছি না। এই জন্যই আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, এখানে প্রত্যেকটা বিন্দুতে যদি আমার ঢাল বের করতে হয় তাহলে আমাকে অবশ্যই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে আমার ঢাল বের করতে হবে। আর এই সকল ঢাল পরিমাপ কেবলমাত্র অন্তরীকরণের সাপেক্ষেই করা যায় বা অন্তরীকরণের প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি, যে কারণে আমরা এই ক্যালকুলাসের উৎপত্তি। তো আশা করি তোমরা এই ক্যালকুলাস সম্পর্কে কেন আমরা ব্যবহার করি বা কেন আমরা এই অন্তরীকরণটা করতে হয় এই সম্পর্কে মোটামুটি একটু হলে আমি ধারণা দিতে পেরেছি। তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এতক্ষণ পর্যন্ত যে আমি অন্তরীকরণ সম্পর্কে এই যে সূচনা বা কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, কেন আমরা প্রয়োগ করি, এইগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা, বা এইগুলো আসলে তোমাদের কাছে কি নতুন কিছু মনে হয়েছে কিনা। কারণ আমি জানি এইগুলো সম্পর্কে আলোচনাটা খুবই কম হয়, এই জন্য তোমাদের জন্য আজকে আমার বিশেষ ক্লাস, আমি বলতে পারি এটা একটা বিশেষ ক্লাস, কেননা এই ধরনের আলোচনা কিন্তু ক্লাসে খুব কমই হয়। বেসিক্যালি আমরা যেটা করি বা সরাসরি আমরা সূত্রে প্রয়োগ করে আমরা ম্যাথ নির্ণয় করে ফেলি, বা সরাসরি একটা সূত্র আছে দুই একটা সূত্র দেখিয়ে আমরা ম্যাথ করি। কিন্তু আমি সবসময় তোমাদেরকে চেষ্টা করি যে সায়েন্সের স্টুডেন্ট তোমাকে জানতে হবে, খুঁটিনাটি তোমাকে জানতে হবে, তোমার জানার মধ্যে অনেক কিছু অজানা আছে, সেই সম্পর্কে এই অজানাগুলিকেও তোমাকে জানতে হবে, ঠিক আছে? সো আমি সবসময় তোমাদেরকে সেই অজানা তথ্যগুলি দেওয়ার চেষ্টা করি আমার দিক থেকে, আমি যতটুকু জানি। আচ্ছা, তো তোমাদের এতক্ষণ আমি অনেকটা চেষ্টা করেছি আমার মতো করে কিছু কাহিনী বলার জন্য, আর কেন আমরা অন্তরীকরণ ব্যবহার করি সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসে ছিলে তাদের ক্ষেত্রে আই থিঙ্ক সো কিছু হলেও ক্লাসটা কাজে লাগবে, কারণ এই বিষয়গুলো কিন্তু সব ক্লাসে আলোচনা হয় না। যাই হোক, আমরা এখন শুরু করব। আমরা এখন ফাংশনটাকে সেটা জানি, ফাংশন সম্পর্কে আর বলছি না, ফাংশনের লিমিটটার মধ্যে আসি। ফাংশনের লিমিটটা আসলে কি? তাহলে দেখো, আমরা যদি ফাংশনের লিমিটের কথা চিন্তা করি তাহলে এসে কি, যে আমি জাস্ট এখানে একটা ফাংশন ধরছি, ধরো এই হচ্ছে একটা ফাংশন, ফাংশন অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে x² - 4 ডিভাইডেড হচ্ছে x ইজ ইকুয়াল টু 2। সো তোমরা সবাই জানো এখানে যে এই ফাংশনটার ক্ষেত্রে আমি যদি এখানে x এর একটা নির্দিষ্ট মানের জন্য ফাংশনটা কি হয়ে যাবে, 0 0 ফাংশন হয়ে যাবে। কেমন দেখো, যে আমি যদি এখানে x ইজ ইকুয়াল টু, এই অংশটা থেকে আমি বুঝতে পারি যে আমি যদি বলি যে x নট ইকুয়াল টু 0, এটার জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, তাই না? এটার জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত হতে পারে, বা এটার সমান আমি যদি এখানে x ইজ ইকুয়াল টু 2 বসাই তাহলে এটা ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না, বাট এটা 0 0 ফরম্যাটে চলে আসবে। ফাংশনটা কি হবে, এই 0 0 ফরম্যাটে চলে আসবে। তো এখানে কিন্তু এই x এর জন্য কিন্তু এটা 0 0 ফরম্যাট চলে আসছে। তাহলে আমার এমন একটা মান আমি নেব যার জন্য ফাংশন একটা মান পাওয়া যাবে, এমন একটা কিছু বিবেচনা করব যা আমি ধরে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা কি a সমান হচ্ছে 2, এখানে a সমান হচ্ছে 2। তাহলে আমি এখানে x এর এমন একটা মান ধরবো, x এর এমন একটা মান ধরবো যে কারণে ফাংশনের একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, ফাংশনটার একটা মান পাওয়া যাবে। আর এই মানটা দেখো, এই যে 2, আমি 2 এর এই পাশটা হচ্ছে আমার পজিটিভ অংশ, এই পাশটা হচ্ছে আমার নেগেটিভ অংশ। তাহলে এখান থেকে আমি তোমাদের আরো দুইটা বিষয় বুঝিয়ে দেবো, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে আমার বাম সীমা এবং ডান সীমাটা, এটা বুঝে ফেলবো। তাহলে এই পাশ থেকে যে এখন চিন্তা করে দেখো, এখানে x এর মান আছে, এদিকেও x আছে, আবার এদিকেও x আছে। আমি ধরছি যে 2, বাট এটা পজিটিভ নেগেটিভ, এই সাইডে নেগেটিভ, এই 2 এর চেয়ে নিচের দিকটা হচ্ছে এটা, আর 2 এর চেয়ে উপর দিকটা হচ্ছে এটা। এখন যদি মনে করো যে x এর মানটা আমি 2, এখানে x এর মানটা কি আছে, ছোট আছে, এখানে x ইজ ইকুয়াল টু কি, ধরো এই x1 আছে, এই x1টা কি, x1 ইজ লেস দেন 2, এই x1টা কি আছে, x1 এর মানটা হচ্ছে 2 এর চেয়ে ছোট। যদি 2 এর চেয়ে ছোট হয় তাহলে এই x1টা কি হবে, x1 টেন্ডস টু 2, x1 টেন্ডস টু 2, এর মানে হচ্ছে এই x1টা কি 2 এর দিকে অগ্রসর হচ্ছে, 2 এর দিকে অগ্রসর হচ্ছে, বাট টেন্ডস টু 2, মানে x1 এর মান 2 হবে না, বাট 2 এর কাছাকাছি একটা মান হবে, 2 এর কাছাকাছি একটা মান হবে। কেমন, যেমন ধরো এখান থেকে যদি তুমি বসাও যে এখানে 1 ধরতে পারো, তারপর তুমি এখানে 2 নিতে পারো, সরি 2 নিতে পারবে না, 0.5 নিতে পারো, তারপর তারপর এখানে তুমি 1 নিচ্ছ, তারপর ধরো হচ্ছে এখানে 1.5 নিচ্ছ, ঠিক এরকম তুমি যাচ্ছে। বাট x এর মানটা এটা চেয়ে ছোট, কিন্তু এটা সমান না x এর চেয়ে। এখানে দেখো যে x1 এর মানটা কি হবে, x not equal
2, x1 not equal to but x1 is less than 2, এরকম একটা মান, কিন্তু ওর কাছাকাছি একটা মান, এবং এই কাছাকাছি একটা মানের জন্য যে ফাংশনের যে মানটা পাবা সেটা ধরে নিচ্ছি আমি l। এই x1 এর জন্য এটা হচ্ছে আমার, দেখো এই দিকে অগ্রসর হচ্ছে, কোন দিকে অগ্রসর হচ্ছে, তাহলে আমার এখানে এই ফাংশন অফ x1 এর জন্য তুমি একটা মান পাবি কত l। সাপোজ ধরো এই ফাংশনের মান পাচ্ছ কত l পাচ্ছ, সাপোজ ধরো এই l পাচ্ছ, ঠিক আছে। যদি l পাও এখন তুমি এইখানে ধরো যে এই x2, এটা ধরো হচ্ছে x2। আমি যদি এখানে x2 ধরি, যে এই x2 এর মানটা কি, এই x2 হচ্ছে তোমার 2 এর চেয়ে বড়, x2 হচ্ছে এখানে 2 এর চেয়ে বড়। এখন এই 2 এর চেয়ে যদি বড় হয় তাহলে এই x2 যদি এই 2 এর দিকে অগ্রসর হয়, কিন্তু এই x2 টা কি চাচ্ছে, x2 tends to 0, এই x2 কি চাচ্ছে, tends to 2, মানে হচ্ছে এই x2 টা চাচ্ছে কি 2 এর দিকে অগ্রসর হতে, 2 এর দিকে অগ্রসর হতে। এখন এই x2 2 যদি 2 এর দিকে অগ্রসর হয়, বাট এটা সমান হতে পারবে না, x2 is not equal to, x2 is not equal to 2 হতে পারবে না, কিন্তু এটা বড় আছে, সবসময় এটা বড়ই থাকবে, এই x2 সবসময় বড় থাকবে, সমান হতে পারবে না, ছোটও হবে না, কিন্তু সেটা সবসময় কি বড় থাকবে। যদি বড় হয়, যদি এটা এদিকে আগায়, তার মানে ধরো হচ্ছে 6 ছিল, x2 কত ছিল 6, তার মানে কত হলো দেখো 5, এটা এদিকে হচ্ছে, এখানে আসলো তখন হলো এটা 4, এদিকে আরো আসছে তখন হলো এটা কত, ধরো হচ্ছে 3, তখন এটা আরো আসছে ধরো 2, তারপরে এটা আরো আসলো 1। আচ্ছা এখন একটা বিষয় চিন্তা করো, 2 নিয়ে নিলাম, তার মানে এটা কিন্তু হবে না। বাট এইখানে ধরো হচ্ছে 2.5 আর এখানে ধরো হচ্ছে 2.1। এখন চিন্তা করে দেখি এইখানে সর্বনিম্ন কাছাকাছি একটা মান আছে 2.1, মানে হচ্ছে আবার এটা আরো ছোট হতে পারে, মানে হচ্ছে এটা লক্ষ্য করে দেখো x2 টা চাচ্ছে এইদিকে অগ্রসর হতে, যেখানে a সমান হচ্ছে 2, x2 টা কি চাচ্ছে এই দিকে অগ্রসর হতে, আর এই x1 টা চাচ্ছে কি এই দিকে অগ্রসর হতে। এখন চিন্তা করে দেখো যে যদি x2 টা এদিকে হয়, তাহলে x2 এর এমন একটা মানের জন্য যেখানে ফাংশন অফ x2 হবে কি, x2 কি হবে, যে all but প্রায় l, এই ক্ষেত্রেও কি হবে, প্রায় l পাচ্ছি। তুমি একটু চিন্তা করো যে আমি হচ্ছে এটা এই দিকে অগ্রসর হচ্ছি, তো 1 পয়েন্ট ধরো হচ্ছে এখানে 7, তারপর ধরো হচ্ছে 1.9 পর্যন্ত পৌঁছে গেছে, বাট এটা 2 না, কিন্তু 1.9 ধরো হচ্ছে x1 এর মানটা এরকম ভাবে অগ্রসর হতে হতে দেখো এদিকে ধীরে ধীরে ছিল কম, ধীরে ধীরে বাড়াতে প্রায় কাছাকাছি একটা মানে পৌঁছে গেছে, কিন্তু 2 হতে পারবে না, সমান নয় কিন্তু ছোট, ছোট একটা মান ধীরে ধীরে যদি বড় হতে থাকে, এবং এটা যদি বাম পাশ থেকে ডান পাশে যদি অগ্রসর হতে থাকে, যে অগ্রসরের মানের জন্য ফাংশন অফ x এর মানটা l পাবে, একটা মান পাওয়া যাবে। যেমন ধরো তোমরা এখানে যদি আমি এই যে x2 4 আছে, আমি যদি এই সীমাগুলি বসাই, আমি এখানে একদম ছোট কত মান আছে দেখো তো 1.9, এই 1.9 একদম ছোট, একদম এগোতে সবচেয়ে বড় মানের, মানে x এর মানটা বৃদ্ধি করতে করতে একদম 2 এর কাছাকাছি পৌঁছে গেলাম। 2 এর কাছাকাছি কত 1.9, আমি যদি এখানে এই 1.9 বসাই, ঠিক আছে, তাহলে আমি এখানে কি বসাবো 1.9 - 2। এখন চিন্তা করে দেখো এর মানটা কত পাচ্ছ, একটু চিন্তা করে দেখো এর মান কত আসে, এখানে কত পাচ্ছ তোমরা, এখানে দেখো x এটা কত ছিল, x2 ছিল, তার মানে এখানে কত আসে, একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও তো যে কত আসে এটা। তো তোমরা একটু আমাকে জানাও যে এটার মান কত আসে। আমি তোমাদেরকে কিন্তু এখন লিমিটটা বোঝাচ্ছি যে লিমিটটা আসলে কি, তো লিমিটটা আসলে কি আমি সেটা বোঝানোর জন্য কিন্তু এতগুলি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে তোমরা কিছু বোঝো কিনা। এই যে আমরা দুই পাশ থেকে এগোচ্ছি, এখানে এগোচ্ছি, এখন এগোনোর ফলে এই ফাংশনে কি পাচ্ছি, যে ফাংশন অফ এই যে x1, এটা হচ্ছে কি ফাংশন অফ x1, এর জন্য কিন্তু একটা মান পাচ্ছি আমি, একটা মান পাচ্ছি। তো আমি বলেছিলাম এখানে মান কত আসে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ -0.1, এখান থেকে হচ্ছে -0.1, আর এখানে দেখতে পাচ্ছ যে এটা কত হবে, যে 9 9 কত হয়, 19 গুণ করলে কত পাচ্ছ তোমরা, 9 81 1 অর্থাৎ হচ্ছে 8, এখানে 8 হচ্ছে 15 5, আচ্ছা সরি 17। তারপর হচ্ছে এখানে যদি আমি করি 19 তার মানে এখান থেকে হচ্ছে 1, তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে 9 1, আচ্ছা তাহলে এখানে পাচ্ছি 16 8 হাতে হচ্ছে 1, তারপর 3, মানে হচ্ছে 3.81, মানে এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে তোমার 3.81 মাইনাস হচ্ছে 4, তার মানে বুঝতেই পারছো এখানে কত পাচ্ছ 0.19 ডিভাইডেড বাই কত হচ্ছে 0.1, তো মাইনাস তো প্লাস আসছে, একটা মান আসছে, তোমাদের একটা প্লাস মান আসছে, ঠিক আছে। সো তোমরা আমি বলেছিলাম ক্যালকুলেটর একটু আনসারটা জানতে, তাহলে দেখো এখানে একটা মান আসছে, তো এখানে যে মানটা আসছে, এখন যদি তুমি চিন্তা করো এইটা আমি ডান লিমিট, এইটা দেখো এইটা দিয়ে আমি এর যে সর্বোচ্চ মানটা
আমি x এর মানটা বাড়াতে 2 এর কাছাকাছি, একদম 2 এর কাছাকাছি একটা নিয়ে গেলাম। তো 2 এর কাছাকাছি নিয়ে একদম কাছাকাছি যে মানটা সেটা হচ্ছে 1.9, 2 এর কাছাকাছি হচ্ছে 1.9। এই মানটা যদি বসে তাহলে আমরা এরকম একটা মান পাচ্ছি, -0.19 ডিভাইডেড বাই 0. এত। এর মানে কত আসে তোমরা বুঝতেই পারছো যে 0 0 যে কাটা হয় তার মানে কত পাচ্ছ তোমরা এখানে? এখানে তোমরা 100 দিয়ে গুণ করলে 1.9 পাচ্ছ না? দেখো তো এখান থেকে কি পাচ্ছ তোমরা? মাইনাসে মাইনাসে কাটা, আর এখানে যদি আমি এটাকে 10 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে তোমার তাহলে 1.9 পাচ্ছ। এটার মান আসে 1.9, এখন প্লাস আসছে। তো আমি কিন্তু এটা বলেছিলাম কি l, এটাই মানে কি l, x এর জন্য যে মানটা পেয়েছো এটা। এখন চিন্তা করো আমি যদি এখানে সেম ভাবে এটার পরিবর্তে আমি এটা না বসিয়ে আমি যদি এটা বসাই যে 2.1 বসাচ্ছি, 2.1 মাইনাস এত, অর্থাৎ এত স্কয়ার মাইনাস 4, তাহলে এখানে কত বসবে? 2.1 মাইনাস হচ্ছে 2। এখন চিন্তা করে দেখো এখানে কত পাচ্ছ। এইখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি যে মানটা পাচ্ছ তাহলে দেখা যাচ্ছে কি 21 যদি তুমি করো তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছ তোমরা? কত পাচ্ছ এখানে? 1 2 ইনটু 2 4, তার মানে পাচ্ছ হচ্ছে 441। এখন চিন্তা করো তাহলে 44 এত মাইনাস হচ্ছে 4 ডিভাইডেড বাই কত পাচ্ছ তোমরা এখানে? এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 2. এখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা কত পাচ্ছি আমরা? দেখো তো 0.1 এরকম একটা মান পাচ্ছি। আচ্ছা এখন তোমরা 0.1 যদি এখানে করো তাহলে দেখো ক্যালকুলেশন করলে তোমরা কি মানটা পাচ্ছ এখান থেকে? 0. এখানে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার 4.1, যে মান পাচ্ছ 4. এটা কিন্তু l, বাট আমি এটা যেহেতু সমান হচ্ছে না তার মানে আরো ছোট নেব, কাছাকাছি মান আসে না, কারণ লিমিটটা এই মানটাও কিন্তু সেম হবে, এখানে মানটা সেম হতে হবে। তার মানে আমি যদি এখানে মানটাকে, যেহেতু এটা বড় তার মানে আমি কি ধরে নিচ্ছি 2.001 নিলে 2.01 যদি নাও তুমি এখানে কি হবে? দেখো 2.0 যদি 1 নাও 2.01, এর মানে এখানে আমি বসাবো কত? 2.01 এখানে যদি বসাও তাহলে কত আসে একটু লক্ষ্য করে দেখো। 2.01 তাহলে এখানে বসাবে কত? 2.01 বসাচ্ছি, 2.01। এখন কত আসে দেখো তো ক্যালকুলেশন করে, তাহলে এখানে 2.01 নিলে এখানে কত আসবে? 0. এত আসবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে? এখানে মানটা ছোট হয়ে যাবে। তো এরকম ভাবে তুমি যদি একদম এরকম ভাবে কমাতে 2 এর কাছাকাছি একটা মান নিয়ে আসো, 2 এর কাছাকাছি সাপোজ এরকম ভাবে চেক করলে তুমি আরেকগুলো মান পাবে, অনেকগুলো মান পাবে। এবং একটা সময় দেখা যাবে যে এখানে কত আসছে? প্রায় 2, এটা কত আসছে? প্রায় 2 আসছে। এর জন্য ক্যালকুলেশন করে তুমি কত পাচ্ছ? প্রায় 2। তাহলে এই যে x এর এখানে যে আমি এই পাশ থেকে যাওয়ার সময় সর্বোচ্চ যে 2 এর কাছাকাছি একটা লিমিট নিয়েছি, একটা মান নিয়েছি, যার জন্য প্রায় 2 আসছে। সেম ভাবে এইখান থেকে আমি নিতে এইরকম আস্তে আস্তে কি পাওয়া যাবে? প্রায় 2 আসবে, প্রায় 2। তাহলে এই যে প্রায় 2 আসবে, যার জন্য আমার প্রায় 2 হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমার l বা লিমিট, এটি হচ্ছে আমার ফাংশনের লিমিট। ঠিক আছে, মানে হচ্ছে আমার এবং এই ফাংশন লিমিট। আর এইখান থেকে এই যে অংশটা পাচ্ছি আমাদের, এই যেহেতু এখান থেকে বাম দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এই বাম দিকের মান কি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, বাড়ানোর ফলে ফাংশনের একটা মান পাচ্ছ l, আর এদিকের মানগুলি কি ধীরে ধীরে কমানোর ফলে এর মানটা আসছে কত? l। তাহলে যে বাম দিকে যে মানগুলো সীমাটা আছে এটাকে বলি আমরা বাম সীমা, আর এই পাশের যে সীমাগুলি আছে, যে লিমিট যে মানগুলি আছে এগুলোকে বলি আমরা ডান সীমা। তাহলে এইটাকে কি বলবো আমরা? এই অংশটাকে বলবো আমরা বাম সীমা, আর এই অংশটাকে বলবো আমরা ডান সীমা, কারণ এটা ডান থেকে বাম দিকে অগ্রসর হচ্ছে আর এটা বাম থেকে ডান দিকে অগ্রসর হচ্ছে। যেটা ডান দিকে অগ্রসর হবে সেটা হচ্ছে বাম সীমা, আর যেটা বাম দিকে অগ্রসর হবে সেটা হচ্ছে ডান সীমা। তাহলে এগুলোকে প্রকাশ করা হচ্ছে এরকম যে, তাহলে এগুলোকে প্রকাশ করার যে নিয়মটা যদি আমরা ধরি তাহলে সেটা প্রকাশ নিয়মটা হচ্ছে এরকম যে, আমরা যদি এরকম যেহেতু এখানে 2 ছিল তাহলে আমরা এই 2 এর জন্যই তো হয়েছে, তাই না? 2টার জন্য তো আমি ফিক্স রেখেছিলাম। তাহলে আমরা এটাকে প্রকাশ করব হচ্ছে a টেন্ডস টু 2 প্লাস লিমিট যদি এখানে দিয়ে দিই, আমি এখানে দিয়ে দিই তাহলে, অথবা a এর মানে তো তাহলে x টেন্ডস টু a, যেখানে a প্লাস ডান লিমিটের ক্ষেত্রে এরকম ফাংশন অফ x, ডান লিমিটে হচ্ছে আমার এটা। তো ফাংশনটাকে আমি যখন ডান লিমিটে প্রকাশ করব তখন হচ্ছে এটা, আর এই ডান লিমিট বসালে ফাংশনটার মান কত আসবে? l। ডান লিমিট বসালে ফাংশনের মান কত আসবে? l। যদি l আসে তাহলে আমি এখানে বলবো, এটাকে বলবো আমরা ডান সীমা, এটাকে কি বলবো আমরা? ডান সীমা বলবো। আরেকটা হচ্ছে সেম ভাবে এই লিমিটটা দেওয়ার পরে যদি x টেন্ডস টু a মাইনাস, এটা হচ্ছে বাম সীমা, বাম সীমাকে প্রকাশ করব আমরা মাইনাস দিয়ে। ফাংশন অফ x ইকুয়াল টু যদি l আসে, তা দেখো এটার মানও প্রায় l আসছে, এইটার মানে বাম সীমা বসালে l আসে। যদি এরকম ভাবে l আসে তখন আমরা বলবো এইটাকে বলবো এই যে মাইনাস, এটা মাইনাস, এটা বাম থেকে ডানে যাচ্ছে, এটা হচ্ছে বাম সীমা, এটা ডান থেকে বামে আসছে, এটা হচ্ছে ডান সীমা, এবং উভয় এই লিমিটটা হচ্ছে কত? l। এই লিমিটটা হচ্ছে l, যার জন্য লিমিট দুইটার জন্য, যে ফাংশনটার জন্য যে ডান এবং বাম সীমা বসালে যদি একটা মাত্র মান পাওয়া যায়, যে কারণে যে বিন্দুতে গেলে
দুইটার কাছাকাছি যে বিন্দুতে গেলে ডান সীমা এবং বাম সীমা এক্সিস্ট হবে, ডান অথবা বাম এক্সিস্ট হবে। এর মানে কি যে ডান সীমা বসালো যে মান আসবে, বাম সীমা বসালো ঠিক একই মান আসবে। মান একই না আসলেও কাছাকাছি, যেমন এরকম বলছিলাম যে এটা আসছে এরকম, আরেকটা আছে ধরো 1.9 এরকম আসছে। তার মানে কি দেখো তো এটা আর কি দুইটা প্রায় কাছাকাছি না, যে ডান সীমার জন্য এটা আসছে, বাম সীমার জন্য এটা আসছে। এখন মানে কি আসন্ন মানটা কি সেম, এই তো সেম আসছে না, তাহলে এটাকে বলবো আমরা ডান সীমা, যেটা এই যে a প্লাস, এটা হচ্ছে বাম ডান সীমা, আর এটা হচ্ছে আমার বাম সীমা। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো যারা যারা বুঝতে পেরেছো আমাকে একটু বলতে পারো যে ডান সীমা বাম সীমাটা কি, তোমরা যদি বুঝে থাকো। আর এর মধ্যে আমরা লিমিটটা কি পেয়েছি বলো তো, l হচ্ছে আমাদের লিমিট। আমি যেটা প্রকাশ করেছি সেটা হচ্ছে l, যার জন্য তুমি কি পেয়েছিলা যে ডান এবং বাম সীমা বসিয়ে তুমি ফাংশনের যে মানটা পাচ্ছো, যেখানে গিয়ে দুইটা এক্সিস্ট করবে, যে ডান সীমা বসালে একটা মান পাচ্ছো, বাম সীমা বসালে একটা মান পাচ্ছো, এবং ডান এবং বাম সীমা বসানোর ফলে যেখানে দুইটা বিন্দুর মান কাছাকাছি আসে, ফাংশনের মানটা কাছাকাছি আসছে, ওইটাই হচ্ছে ফাংশনের লিমিট, ওইটাই হচ্ছে ফাংশন লিমিট। সো আমাকে একটু দেখি তো কে কে বুঝছো ফাংশন লিমিটটা, ফাংশন লিমিটে কে কে বুঝতে পেরেছো, কমেন্টে বলেছো বুঝতে পেরেছি। এখন আমরা আসি হচ্ছে ফাংশন লিমিট হলো তাহলে ডালটা কি, তাহলে এখন ডালটা দেখো। তো তোমরা জানো যে আমরা যখন এরকম ভাবে x ও y কে ধরে নেই যে ফাংশন অফ x এরকম একটা আছে কি বা y, এই y সমান কি দেয়া আছে, ধরো হচ্ছে y সমান দেয়া আছে হচ্ছে 2x + 3, তাহলে এটা তো একটা ফাংশন বলা যায়। এটাকে আমরা লিখতে পারি ফাংশন অফ x হচ্ছে 2x + 3, তাই না? এটা এখন এর জন্য একটা মান বের করা যাবে, x এর সাপেক্ষে এর জন্য একটা মান বের করা যাবে। এখন এইটার জন্য আমি যদি ধরি স্পর্শকের ডাল, এরকম ভাবে একটা রেখা আছে, এরকম ভাবে একটা রেখা আছে, তো আমি চাচ্ছি এর ডালটা বের করার জন্য। তো আমরা জানি যে কোন একটা স্পর্শক আঁকার সময়, একটা স্পর্শক যদি আমরা আঁকি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণে যদি একটা স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে যে ট্যানজেন্টের যে কোণে ওই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে ট্যানজেন্টের যে অনুপাতটা, ট্যানজেন্টের যে মান, এই ট্যানজেন্টের মানকেই বলি আমরা ঢাল, তাই না? যে আমরা যদি কোন একটা স্পর্শক, কোন একটা বক্ররেখার মধ্যে, কোন একটা রেখার মধ্যে একটা ঢাল অঙ্কন করি, একটা তির্যক রেখা বা স্পর্শক অঙ্কন করি কোন একটা বিন্দুতে, যে এই বিন্দুটা হচ্ছে আমার এতো, আর বিন্দুটা কি x1 y, বিন্দুটা হচ্ছে কি x1 y, তাহলে এই x1 y বিন্দুতে যদি আমাকে ঢাল বের করতে হয়, তাহলে ঢালটা কি হবে? এই ক্ষেত্রে ঢাল হবে নরমালি যেটা আমি বলবো সেটা হচ্ছে এরকম ভাবে যদি আমরা অঙ্কন করি ঢালটা, যে এইখান থেকে যেহেতু ধরেছি আরেকটা এখানে ধরতে পারি, তাহলে এটা যদি y আর এটা যদি x ধরি, তাহলে নরমালি যে ঢালটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের tan θ = y/x। এটা আমরা জানি, এটা নরমালি সবাই জানে, তাই না? তো বক্ররেখার ঢালটা কেমন হবে সেটা কিন্তু এরকম ভাবে সরাসরি বের করা যায় না। কেন বের করা যায় না জানো? এর কারণটা হচ্ছে যে এই যে বক্ররেখাটা আছে, এই বক্ররেখার ক্ষেত্রে কি হবে, বক্ররেখা তো এরকম হতে পারে, এরকম। এই যে দেখো, এখন এই চিন্তা করে দেখো, এই যে ডালটা আছে, এই ডাল তুমি কিভাবে বের করবা? অথবা তোমরা জানো যে সাইন এবং কোসাইনের যে রেখাটা, তোমরা জানো যে সাইন এবং কোসাইন, চিন্তা করে দেখো যে সাইনের লেখচিত্র কেমন এরকম হয় না, সাইন ওয়েভ, তোমরা জানো সাইন ওয়েভটা এরকম। এখন চিন্তা করে দেখো, এই যে এইগুলো ঢাল যদি তুমি বের করতে যাও, তাহলে এখন চিন্তা করো এই এখন ডালটা কোন দিকে আছে, এইদিকে, এবং এটা কত ডিগ্রি কোণে আছে, এখানে 0 ডিগ্রি, এখানে একদম এইখানে কিন্তু 0 ডিগ্রি, ঠিক আছে? এই পয়েন্টে এটা 0 ডিগ্রি কোণে আছে। আবার তুমি যদি চিন্তা করো এইখানে চিন্তা করো, তাহলে কি আছে দেখো তো, এই যে থিটা, এখানে কি আছে দেখো তো, এখানে কিন্তু থিটা আছে, এখান থেকে শুরু হয়েছে। তার মানে তুমি যখন এইখানে যাচ্ছ তখন কি আছে, তখন যদি চিন্তা করো, তাহলে এই যে x অক্ষ তুমি এইভাবে ধরলে, x অক্ষের সাথে থিটা কোণে আছে, তাই না? x অক্ষের সাথে থিটা কোণে আছে, x অক্ষের সমতলে একটা রেখা টেনে নিই। এখন চিন্তা করে দেখ, এখন এই রেখাটা যদি ডাল চিন্তা করি, এই ডালটা কিন্তু এটার সাথে 0 ডিগ্রি কোণে আছে, এটার সাথে 0 ডিগ্রি কোণে। আর তুমি যখন এইভাবে চলে যাবে, এইভাবে ঢাল নির্ণয় করতে যাবা, তখনই দেখা যাচ্ছে কি x অক্ষের ঋণাত্মক দিকে থিটা কোণটা কোথায় চলে গেছে, x অক্ষের ঋণাত্মক দিকে। মানে এখন থিটা কোণ আছে, x অক্ষের ধনাত্মক দিকে থিটা আছে, বাট এটা কি, এই যে থিটা, এটা যদি তুমি ধরো 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে হচ্ছে এখানে আলফা পাবে। এই আলফা সমান এখানে এই হচ্ছে একটা আলফা কোণ, এখানে যে কোণটা পাচ্ছ সেটা হচ্ছে আলফা। তাহলে এইখানে যদি tan থিটা বের করো, তাহলে দেখা যাবে কি এই দিকের জন্য যেটা আসবে সেটা হচ্ছে -tan আলফা হয়ে যাবে, তখন হয়ে যাবে কি -tan আলফা। এখন আমি যেটা বুঝাচ্ছি দেখো, এখানে কিন্তু বারবার দিক পরিবর্তন করছে, ঢালটা কি এক এক রকমের, একবার ধনাত্মক দিকে আরেকবার ঋণাত্মক দিকে, এই যে এরকম পরিবর্তনটা হচ্ছে, এই জন্য কিন্তু তুমি ঢালটা নরমাল দিয়ে যে আমরা tan থিটা সমান সূত্র জানি সেটা বের করা যায় না। তাহলে আমরা কিভাবে বের করব এটা? এই ঢাল বের করতে হয় আমাদের অন্তরীকরণ সূত্রের সাপেক্ষে। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি ঢালটা একটু পরে দেখাবো, কারণ আমাদের ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অনেকগুলো টপিকস বাকি আছে সেজন্য। তো এখন আমরা এখানে দেখো তো, ঢাল নরমালি ঢাল আমি দেখাইছি, তো ঢালটা আমাদের লাস্টে আছে বক্ররেখার নতি বা ঢাল, বা এইজন্য আমি লাস্টে বুঝাবো সেটা দেখো। এখন দেখো এক দিকবর্তী লিমিটটা কি, একটা ফাংশন তুমি যদি ধরো যে একটা ফাংশন আছে, ফাংশন অফ x ধরো হচ্ছে √হচ্ছে 3 - x। এখন লক্ষ্য করে দেখো
যে রুট ওভার হচ্ছে 3 - 6। এর মানে হচ্ছে একটু চিন্তা করে দেখো যে এটা আমি এক দিকবর্তী লিমিটটা কি, তার মানে হচ্ছে আমি যে এমন কতগুলি x এর কতগুলি মান আছে, যে x এর কতগুলি ডোমেন, যেগুলো আমরা বলি ডোমেন, যে x এর এমন কতগুলি মান আছে যে মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, যে মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। যদি ফাংশনটা সংজ্ঞায়িত হয় তাহলে ওইগুলো যদি একটা দিক থেকে হয় তখন সেটাকে বলবো আমরা এক দিকবর্তী লিমিট। আবার কোন কোন ফাংশন দেখা যায় উভয় ডান এবং বাম উভয় দিক থেকে হয়, তোমরা এর আগে দেখে আসছো যে উভয় দিকবর্তী লিমিট। উভয় দিকবর্তী লিমিটটা কি, যে তুমি ডান পক্ষ থেকে ফাংশনটা সিদ্ধ হচ্ছে আবার বাম পক্ষ থেকে ফাংশনটা সিদ্ধ হচ্ছে, মানে ডান পক্ষ থেকে ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে আবার বাম পক্ষ থেকে ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে। যেখানে আমি অলরেডি দেখিয়ে আসছি যে x এর মান একটা লিমিট আমার যদি দেয়া থাকে, যে সাপোজ একটা a সমান বলেছিলাম যে x এর মানটা এদিকে যাচ্ছে, একটা x এর মান এদিকে যাচ্ছে আর একটা x এর মান এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আসবে মানে x এর চেয়ে বড় যেগুলো, এর চেয়ে বড় যে মানগুলো x এর আছে সেই x এর মানগুলো a এর দিকে আসতে চাইবে, আর x এর চেয়ে ছোট যে মানগুলো আছে সেইগুলো চেষ্টা করবে x এর সমান a এর সমান হইতে। ওরকম ডান, এটা ছিল বাম সীমা, এটা ছিল ডান সীমা, তাই না? তো দেখা যাচ্ছে যে কতগুলি ফাংশন, কিছু কিছু ফাংশন উভয় দিক থেকে এটা সংজ্ঞায়িত হয়, তাহলে সেটা হচ্ছে উভয় দিকবর্তী আমার ফাংশন বা লিমিট বলতে পারি সেটা। কিন্তু যদি দেখা যায় কতগুলি ফাংশন যে একটা দিকের জন্য শুধুমাত্র বাম পক্ষ বা শুধুমাত্র ডান পক্ষের জন্য এটা সংজ্ঞায়িত হচ্ছে কিন্তু অন্য ক্ষেত্রে সংজ্ঞায়িত হচ্ছে না, তখন এটিকে বলি আমরা এক দিকবর্তী লিমিট। তাহলে এক দিকবর্তী লিমিটটা যেমন ধরো এখানে তুমি যদি ধরো যে x এর মান, দেখো চিন্তা করে দেখো যে তুমি যদি x এর মান কত হলে অসংজ্ঞায়িত, চিন্তা করে দেখো যে x এর মান হচ্ছে, যদি আমি ধরি x এর মান যদি ফ্রি হয়, x এর মান যদি 3 হয়, চিন্তা করে দেখো x এর মান যদি 3 হয় তখন কিন্তু ফাংশনটা সংজ্ঞায়িত। x এর মান 3 হলে ফাংশনটা সংজ্ঞায়িত, কেন দেখো যে 3 - 3 = 0, তার মানে এটা কিন্তু ফাংশনটা সংজ্ঞায়িত, বাট 0 এর জন্য কিন্তু ফাংশন সংজ্ঞায়িত হয়, তার মানে ফাংশনটা সংজ্ঞায়িত। কিন্তু আমি যদি 3 এর চেয়ে বেশি নেই, অর্থাৎ x এর মানটা যদি 3 এর চেয়ে বড় হয়ে যায়, x এর মানটা যদি 3 এর চেয়ে বড় হয়ে যায় তখন কিন্তু আর এটা সংজ্ঞায়িত হবে না। কেন দেখো, যদি আমি এখানে 3 - 4 বসাই তার মানে কি √(-1), আমি যদি এখানে 3 - 5 বসাই তাহলে কি পাচ্ছি √(-2), আমি যদি এখানে যদি আমি বসাই, আমি যদি এখানে x এর মান 6 বসাই তাহলে কি পাচ্ছি √(3). তারপরে চিন্তা করে দেখো যে আমি যদি x এর চেয়ে 3 এর চেয়ে বড় যে কোনো মানের জন্য, 3 এর চেয়ে যে কোনো বড় যে কোনো মানের জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত, ফাংশনটা অসংজ্ঞায়িত, তার মানে কি এটা কি, এটা অসংজ্ঞায়িত, এটা কি হবে অসংজ্ঞায়িত, এটা কি হবে অসংজ্ঞায়িত, কারণ আমরা জানি √এর ভিতরে কোনো মাইনাস চিহ্ন থাকলে সেটা সংজ্ঞায়িত হয় না, সেটা কি হয়ে যায় অসংজ্ঞায়িত হয়ে যায়। √এর ভিতরে মাইনাস থাকলেই সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এখন তার মানে দেখতে পাচ্ছি যে যেহেতু 3 এর চেয়ে বড় যে কোনো মানের জন্য এটা ফাংশনটা অসংজ্ঞায়িত, তার মানে কি, তাহলে তুমি চিন্তা করে দেখো যে আমি 3 এর চেয়ে ছোট, 3 বা 3 এর চেয়ে x এর মানটা কি হবে, এই x এর মানটা 3 এর চেয়ে কি হবে ছোট। দেখো চিন্তা করে দেখো যে x এর মানটা যদি 3 বা 3 এর চেয়ে ছোট হয়, x এর মান 3 বা 3 এর চেয়ে ছোট হয়, তাহলে সকল ক্ষেত্রে এটা ফাংশনটা সংজ্ঞায়িত হবে। চিন্তা করে দেখো যে যদি 3 হয়, অলরেডি আমি দেখিয়েছি 0, আর 3 - 2, 3 যদি 2.5 তাহলে এটা সংজ্ঞায়িত, কারণ আর আমি যদি 3 এটা যদি আমি 2.9 ধরি তাহলে কি আসছে 0.√, এত, তাহলে এটা সংজ্ঞায়িত, তাহলে এটা সংজ্ঞায়িত হবে। আমি যদি এখানে x এর মানটা দেখো তো কত বসাই, 3 - 2.5, এর জন্য এটা সংজ্ঞায়িত। কেন এটা 0.5 আসছে, কেন আসছে, কারণ এটা 0.5, √0.5 পজিটিভ মান √এর ভিতরে, তার মানে সংজ্ঞায়িত। এখন আমি যদি এখানে দেখো একদম মাইনাস মান বসিয়ে দিই, মাইনাস মান বসাই, দেখো 3 - -3 বসালাম, 3 - -3 এর মানে কি √6, তাহলে √6ও কি এটাও সংজ্ঞায়িত। তার মানে তুমি কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখো যে পজিটিভ মানগুলো আমি √এর ভিতর পজিটিভ মানগুলো কখন পাচ্ছি, পজিটিভ মানগুলো আমি তখনই পাচ্ছি যখন এই x এর মানটা 3 অথবা এই x এর মানটা কি হচ্ছে 3 অথবা 3 এর চেয়ে কি হবে, x এর মান 3 অথবা 3 এর চেয়ে সমান অথবা 3 এর চেয়ে ছোট হবে। x এর মানটা যখন 3 এর সমান অথবা 3 এর ছোট হয় তখনই কিন্তু কেবলমাত্র ফাংশনটা সংজ্ঞায়িত হয়। তাহলে যেহেতু এটা শুধুমাত্র একটা দিক থেকে, যে কোন দিকে হচ্ছে দেখো, কোন দিকে, যে শুধুমাত্র মানটা কমিয়ে দিচ্ছ, শুধুমাত্র মান কমাচ্ছ, শুধুমাত্র মান কমাচ্ছ, মানে কি ডান লিমিটটা মান কমাই, কোথায় থেকে আমরা কোন দিক থেকে কমাই, কমিয়ে নিয়ে আমরা ডান লিমিট থেকে, তাহলে কিন্তু একটা লিমিটের জন্যই, কিন্তু একটা দিকের জন্যই শুধুমাত্র কি, যে কোন দিকে হতে হবে, যে 3 এর চেয়ে 3 থেকে শুরু করে 3, তারপর ধর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, 0, তারপর -1, -2, -3, এরকম ভাবে যত দিকে তুমি যত ওই দিকে যেতে থাকবা প্রত্যেকটা জন্য এটা সংজ্ঞায়িত হবে।
প্রতিটার জন্যই সংজ্ঞায়িত হবে, বাট তুমি কিন্তু 3 থেকে 4 5 6 7 এর কোন দিকের জন্য কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে না, কারণ যেহেতু এটা এই দিকটার জন্য সংজ্ঞায়িত হচ্ছে না বাট এই দিকের জন্য সংজ্ঞায়িত হচ্ছে, তাই এটা হচ্ছে এক দিকবর্তী লিমিট। এই ফাংশনটা কখন সংজ্ঞায়িত হবে? এক দিকবর্তী লিমিটের জন্য। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। সো তোমরা আমাকে একটু কমেন্টে জানাতে পারো। আমাদের অনেক কিছু অন্যান্য টপিকস বাকি আছে, আমরা এখন দেখব অসীম লিমিটটা। যারা যারা বুঝতে পেরেছো, এখন দেখব আমরা অসীম লিমিটটা কি। অসীম লিমিট, তো চিন্তা করে দেখো যে আমরা কিন্তু এর আগে যেটা করেছি সেটা ছিল কি, সেটা ছিল ফাংশনটা কোন ধরনের লিমিটের জন্য, যে আমি x এর মান কি বসালে, x এর মানটা আমি কোন কি বসালে ফাংশনটা এক দিকবর্তী বা একটা নির্দিষ্ট দিকে থাকবে, একটা নির্দিষ্ট দিকে মানে হচ্ছে শুধুমাত্র একটা দিকেই থাকবে, সেটা কোন দিকে? পজিটিভ ডিরেকশনে। সবগুলি পজিটিভ মান আসে। একটু বিষয়টা চিন্তা করে দেখো, এই যে ফাংশনটা বসিয়েছিলাম এই ফাংশনটার প্রত্যেকটা মানই পজিটিভ আসছে, প্রতিটা মান পজিটিভ আসছে না, রুট ওভারের ভিতরে কোনো নেগেটিভ মান আসে নাই, এর মানে এটার কোনো নেগেটিভ মান নাই, সবই হচ্ছে পজিটিভ মান। যেহেতু ফাংশনের সবগুলি পজিটিভ মান আসছে, তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে একদিকবর্তী। আরেকটা হচ্ছে কি, যে x এর মান শুধুমাত্র কমালে, x এর মানটা তুমি সমান বা কমালেই শুধুমাত্র কিন্তু ফাংশনটা সংজ্ঞায়িত হয়েছিল, বাড়ালে কিন্তু আর সংজ্ঞায়িত হয় না। সো এই জন্য এটা ছিল একদিকবর্তী লিমিট। এখন আসি আমরা অসীম লিমিটটা। অসীম লিমিট, ইনফিনিটি লিমিটটা। তো অসীম লিমিটটা কি? অসীম লিমিটটা যদি ধরি তাহলে অসীম লিমিটটা কি? আমরা যদি এটা ধরি, অসীম লিমিট কি? অসীম মানে ইনফিনিটি বুঝি। তার মানে হচ্ছে আমি যদি এমন একটা ফাংশন কনসিডার করি, এমন একটা ফাংশন কনসিডার করি যে ফাংশনের লিমিটের ডান পক্ষ বা বাম পক্ষের জন্য, ডান সীমা বা বাম সীমার জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, বা যার মান হয়ে যাবে কি ইনফিনিটি, যার মান হয়ে যাবে কি ইনফিনিটি, তখন আমি সেটাকে বলতে পারবো, সেটা কি হবে? তখন ওই ফাংশনটার লিমিট হবে কি ইনফিনিটি হয়ে যাবে। যেমন ধরো আমি একটা ফাংশন ধরছি, যার জন্য ধরো হচ্ছে এই f অফ এই y ইজ ইকুয়াল টু, ধরো হচ্ছে y ইজ ইকুয়াল টু 1/x, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 1/x। তাহলে আমি যদি এটা লিখি যে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু, কি বলবো এটা? ফাংশন অফ 1/x। বাট এটা যদি আমি লিমিট বসাই, চিন্তা করে দেখো যে x টেন্ডস টু a, এরকম a এর একটা মানের জন্য লিমিটটা হয়ে যাবে কি ইনফিনিটি। তাহলে দেখো x টেন্ডস টু a, ফাংশন অফ x ইজ ইকুয়াল টু, আমরা যদি বসাই লিমিট, দেখো x টেন্ডস টু a, কি বসাবো আমরা? 1/x, এখানে এটা বসালাম। তো 1/x যদি বসাই তাহলে আমি এর এমন x এর এমন একটা মান বসাবো, এখানে x ইজ ইকুয়াল টু a এমন একটা মান যেখানে দেখা যাবে কি, যেখানে দেখা যাবে এই ফাংশনের লিমিট হয়ে যাবে সর্বোচ্চ। এইখানে দেখো ফাংশনের লিমিট হচ্ছে কত? ইনফিনিটি আসছে, যার জন্য এটা কি হচ্ছে ইনফিনিটি আসছে। এরকম অথবা ধরো এরকম, অথবা আরেকটা ফাংশন এরকম ধরতে পারি, এই যে দেখো একটা হচ্ছে এরকম মান পাচ্ছি, আরেকটা ফাংশন যদি আমি এরকম ধরি যে ফাংশন অফ x ইজ ইকুয়াল হচ্ছে -1/x, যখন -1/x, তখন আমি যখন লিমিটটা বসাবো, লিমিট x টেন্ডস টু a, হ্যাঁ ফাংশন অফ x, এটা বসানোর ফলে দেখো লিমিট x টেন্ডস টু a -1/x, আমি যদি এখানে বসাই লিমিটের মান যদি এখন বসাই দিই, দেখো তো এটা আসবে কি -ইনফিনিটি। এখন চিন্তা করে দেখো ও 0 না, এটা হচ্ছে a, এটা হচ্ছে a। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয়, যে আমরা যখন ফাংশন এটা ধরেছি y ইজ ইকুয়াল টু 1/x ধরেছি, বা ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 1/x ধরেছি, তখন আমরা লিমিট ধরেছি x টেন্ডস টু a, তার মানে হচ্ছে x এর কাছাকাছি এমন একটা মান আছে, a এর কাছাকাছি, x নট ইকুয়াল a, বাট x এর এমন একটা মান আছে, এর কাছাকাছি এমন একটা মান আছে, যে মান বসালে এই এইখান থেকে যে মান পাওয়া যাবে, যে মান পাবো সেটা হবে ইনফিনিটি বা অসীম লিমিট, সেটা হয়ে যাবে কি লিমিট, এটা হয়ে যাবে অসীম হয়ে যাবে। তখন আমি যদি ফাংশনটার মান অসীম হয়, তখন এটাকে বলতে পারি আমি অসীম লিমিট। দেখো ফাংশনটার মান কত হয়েছে? ইনফিনিটি হয়ে গেছে। তো ফাংশনটার মান ইনফিনিটি কার জন্য হয়েছে সেটা খুব ইজিলি বোঝা যায়, যে এখানে যদি তুমি 0 বসায় দাও, এখানে তুমি যদি 0 বসায় দাও, তো x টেন্ডস টু 0, তখনই কিন্তু এটার মান হয়ে যাবে ইনফিনিটি। আর এই ক্ষেত্রে তুমি যদি এটার মান 0 বসায় দাও, চিন্তা করো এর পরিবর্তে তুমি যদি 0 বসায় দাও, অর্থাৎ তুমি যদি x টেন্ডস টু 0 করো, তার মানে 0 এর দিকে, তার মানে কি এখানে তুমি 0 বসাও, এখানে তুমি যদি 0 বসাও, 0 বসায় দাও, তাহলে কিন্তু এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে কি ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু 0, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে ইনফিনিটি। এখন একটা বিষয় চিন্তা করে দেখো, যে এখানে কিন্তু আমি একটা ফাংশন ছিল, সেই ফাংশনের মান বসানোর ফলে ফাংশনের যে x যেটা থাকে আমার, চলো যার সাপেক্ষে আমি কাজটা করছি, তার মানটা বসালে কি পাচ্ছি ইনফিনিটি, তার মান পাচ্ছি কত ইনফিনিটি। এখন এই ইনফিনিটি অথবা কি পাচ্ছি এই ইনফিনিটি। আচ্ছা, তখন এই ক্ষেত্রে যে আমরা বলতে পারি ফাংশন লিমিটটা কি, অসীম লিমিটটা মানে কি। এখন অসীম লিমিটটা বলতে কি বুঝি, যে কোন একটা ফাংশনটার সীমা যদি x টেন্ডস টু a হয়,
হ্যাঁ, তো ফাংশনটার সীমা যদি x টেন্ডস টু a হয় এবং এর জন্য যদি একটা বড় সংখ্যা হয় এবং যে কোনো বড় সংখ্যার জন্য তো আমি যদি এটা বলি যে এখানে হচ্ছে তোমার আমি একটু সংখ্যাটা বলে দিচ্ছি যে ফাংশন অফ x ফাংশনটির সীমা যদি x টেন্ডস টু a হয় এবং এর জন্য একটি বড় সংখ্যা হয় যার যে কোনো বড় সংখ্যার চেয়ে বড়, তাহলে আমি এখানে একটা বিষয় বোঝাচ্ছি যে আমি হচ্ছে এর জন্য x যখন এই x এর মানটা আমি এমন একটা মান বসাবো যে মানের জন্য যে বৃহত্তর মানের জন্য এমন একটা বড় মান পাবো, যে বৃহত্তর মানের জন্য এমন একটা বড় মান পাবো যে বড় মানের আর কোনো মান থাকতে পারবে না, যে বড় মানের ঊর্ধ্বে আর কোনো বড় মান থাকতে পারবে না বা তার সমকক্ষ কোনো কিছু হবে না, তখন এটাকে বলতে পারি আমি অসীম লিমিট। অথবা আমি এর সাপেক্ষে এমন একটা ছোট মান বের করব, এমন একটা ক্ষুদ্রতর মান বের করব যে ক্ষুদ্রতর মান অপেক্ষা আর কোনো ক্ষুদ্রতর মান থাকতে পারে না, এমন একটা মান এর সাপেক্ষে আমি x টেন্ডস টু a এর জন্য আমি ফাংশনটার এমন একটা মান বের করব যার জন্য এমন একটা ক্ষুদ্র মান, এই ফাংশনটার ক্ষুদ্রতম মানের জন্য আমি এমন একটা ক্ষুদ্রতম মান বের করব। দেখো এই যে x এর ক্ষুদ্রতম মানের জন্য আমি এমন একটা ফাংশনের ক্ষুদ্রতম মান বের করব যে ফাংশনের ক্ষুদ্রতম মান অপেক্ষা আর কোনো ক্ষুদ্রতম মান বড় হতে পারবে না। তাহলে আমি এমন একটা x এর একটা ক্ষুদ্রতম মান বসাচ্ছি, এই ক্ষুদ্রতম মানের জন্য আমি ফাংশনের একদম সর্বনিম্ন মান পাচ্ছি যে মানের নিচে আর কোনো মান হতে পারবে না, সেই মানটা কি -ইনফিনিটি। তখন এটাকে বলবো আমরা ইনফিনিটি, তখন এটাকে বলবো কি আমরা অসীম লিমিট, কারণ এর উপরে এর কমেও আর হতে পারবে না আর এর বেশিও আর হতে পারবে না, এর বেশি হতে পারবে না এর কমেও আর হতে পারবে না, তখন এইগুলোকে বলি আমরা অসীম লিমিট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে অসীম লিমিটটা কখন হবে, তাই না? সো এটাকে আরেকভাবে সংজ্ঞায়িত করা যায়, যখন এটা তো আমরা এরকম ভাবে ধরেছি যে ফাংশনটার মান, এখন আমরা যেটা করেছিলাম সেটা কি ধরেছিলাম, এটা ছিল ফাংশনটার মান আকারে অসীম লিমিটটা। এখন আমরা যদি সেটাকে লিমিট আকারে বা একটা ডান পক্ষ বা বাম পক্ষ অনুসারে বসিয়ে দেই তাহলে কেমন হয় দেখো। একটা एग्जांपल দিচ্ছি যে এটাকে আমি অনেক সময় আমরা দেখব যে এটা এই অসীম লিমিটটা কিভাবে বসবে, এটা তো মান আকারে আসছে যে ফাংশনটার মান হচ্ছে এখানে অসীম লিমিট হয়ে যাচ্ছে, বাট আমরা যদি এরকম হয় যে x টেন্ডস টু ইনফিনিটি, x এর মানটা ইনফিনিটি, এখন আর a না, এটা কি হয়ে যাচ্ছে ইনফিনিটি হয়ে যাচ্ছে। বাট ইনফিনিটি যদি হয়ে যায় তাহলে এরকম একটা ফাংশন আমি বসাতে পারি, ধরো হচ্ছে এরকম একটা ফাংশন বসালাম, হচ্ছে ধরো ফাংশন অফ x ইজ ইকুয়াল টু দেয়া আছে 2x ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 1, 2x ডিভাইডেড হচ্ছে x প্লাস 1। এখন এটার জন্য কিন্তু একটা ঠিকই মান পাওয়া যাবে, বাট আমি যদি এইটা x এর এমন একটা মান বসিয়েছিলাম যে মান এমন একটা বৃহত্তর মান বসিয়েছিলাম যে বৃহত্তর মানের জন্য ফাংশনটার মান এমন একটা বড় মানে পৌঁছাবে যে বড় মানের ঊর্ধ্বে আর কোনো বড় মান থাকতে পারবে না, ওইটাই ছিল আমার ইনফিনিটি বা অসীম লিমিট। অথবা এই ফাংশনটার x এর মানটা আমি এতটাই ক্ষুদ্র বসিয়েছি যে ক্ষুদ্র মানের জন্য ফাংশনের আর কোনো ক্ষুদ্র মান থাকতে পারবে না, তাহলে ওইটাই ছিল আমার অসীম লিমিট। তার অসীম লিমিট দুই ধরনের, একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি বা নেগেটিভ অসীম, আর একটা হচ্ছে পজিটিভ অসীম। নেগেটিভ ইনফিনিটি কিন্তু দুইটা, ইনফিনিটি মানে কোনটা, একটা হচ্ছে এত বড় সাইজে যে বড়র ঊর্ধ্বে আর কোনো বড় হইতে পারবে না, সেটাও ইনফিনিটি। কারণ আমরা কিন্তু ইনফিনিটি বলতে এতটাই বড়ই বুঝি, আমরা জানি নরমাল দৃষ্টিকোণ থেকে আমাদের যখন 9 এ পড়তাম, যেমন আমি নিজেই বুঝতাম তখন যে আসলে ইনফিনিটি বলতে বিশাল কিছু একটা বোঝায়, এর বড় আর কোনো কিছু নাই, কিন্তু আমরা কিন্তু পজিটিভটা, তার মানে এটা ছিল আমাদের পজিটিভ ইনফিনিটি, বাট আমরা কিন্তু নেগেটিভ ইনফিনিটি বলতে কিছু বুঝতাম না। নেগেটিভ আমার দৃষ্টিকোণ থেকে আমি যখন 9 এ পড়তাম তখন কিন্তু আমার এই নেগেটিভ ইনফিনিটি আর পজিটিভ ইনফিনিটি দুটাকে একই ভাবে ভাবতাম যে ইনফিনিটি বলতেই এমন একটা মান যার ঊর্ধ্বে আর কোনো কিছু মান হতে পারবে না। কিন্তু আমি যখন ইন্টারে উঠি তখন ইনফিনিটি বলতে আরেকটা শব্দ শিখি যে ইনফিনিটি শুধু ধনাত্মক দিকে হতে পারবে না, যেহেতু একটা সংখ্যার আকার, একটা অংশ হচ্ছে ধনাত্মক আর একটা অংশ ঋণাত্মক, শূন্যের ঊর্ধ্বে যেগুলো সেগুলো ধনাত্মক আর শূন্যের নিচে যেগুলো সেটা ঋণাত্মক। তার মানে এখান থেকে আমি শিখেছিলাম যে নেগেটিভ ইনফিনিটি বলতে একটা কিছু আছে, আর নেগেটিভ ইনফিনিটি বলতে এমন একটা ক্ষুদ্রতর মানকে বোঝায় যে ক্ষুদ্রতর মান অপেক্ষা আর কোনো ক্ষুদ্রতর মান হতে পারে না, আর সেটাই হচ্ছে বুঝি আমরা নেগেটিভ ইনফিনিটি। সো এটা কিন্তু এইটার ক্ষেত্রে যে ফাংশনের ক্ষেত্রে তুমি যদি একটা ইনফিনিটি বসাও তাহলে কিন্তু একটা মান পাওয়া যাবে, সেই মানটা তোমাদের দেখাচ্ছে যে লিমিট যদি এখানে বসাই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ফাংশন অফ x, তাহলে এটার ক্ষেত্রে আমি যেটা লিখতে পারি লিমিট
x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এখানে লিখব হচ্ছে 2x ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 1। তাহলে এটাকে যেভাবে করা যায় সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এখানে দেখো x বসালে কি হচ্ছে জানো, এখানে x বসালে কি হবে তোমরা জানো, এখানে x বসালে কি হবে তোমরা জানো যে এটা কি হয়ে যাবে ইনফিনিটি আসবে, তাহলে আবার অসংজ্ঞায়িত হবে। তাহলে আমার কাজটা কি করতে হবে, তাহলে এখানে x কমন নাও, এখানে যদি x আছে, আমি যদি এখানে 2x থেকে লক্ষ্য করে দেখো তখন কিভাবে মানটা পাচ্ছি, আমি এখানে x কমন আছে, x কমন এর কি দাঁড়াচ্ছে 1 + 1/x, 1 + 1/x পাচ্ছি, তাহলে আমার এই x এ কাটা হয়ে যাচ্ছে, x এ কাটা। এখন তুমি যদি লিমিটটা বসাও তাহলে কি দেখা যাচ্ছে, লিমিটটা এখন যদি বসাও তাহলে এখন হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে 1 + 1/x। এখন কিন্তু আর এটা ইনফিনিটি হওয়ার সম্ভাবনা নাই, এখন এটা একটা মান পাওয়া যাবে, এর আগে কিন্তু মান ছিল না, এর আগে ইনফিনিটি পেতা। তোমরা যদি এখানে লিমিটের মান ইনফিনিটি বসায় দাও তাহলে দেখা যাবে কি এটা ইনফিনিটি হবে, তখন এটা ইনফিনিটি হবে। সো এখান থেকে তোমরা ইনফিনিটি পাবে। বাট তুমি যদি এখানে মানটা বসাও এখন, তাহলে তোমরা জানো যে 2 ডিভাইডেড বাই হচ্ছে 1 + 1/0, 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি। আর তোমরা জানো যে 1/ইনফিনিটি মানে কত জানো তোমরা, দেখি তো 1/ইনফিনিটি সমান কত, 1/0 সমান কত, এগুলো আমাকে একটু বলো তো। 1/ইনফিনিটি সমান কত আর 1/0 সমান কত, একটু আমি দেখি কে কে পারো। 1/ইনফিনিটি এবং 1/0 সমান কত, একটু দেখি তো কে কে পারো তোমরা। আমার ভিডিওটা দেখে সেই কনফিউশনটা দূর করে নিতে পারো। তো ধন্যবাদ যারা যারা করেছো। তো দেখো এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ইনফিনিটি আর এটা হচ্ছে কি জানি 0 হয়ে যাবে। তো 1/ইনফিনিটি = 0 বাট 1/0 হচ্ছে ইনফিনিটি, এটা আমরা সবাই জানি। তো জানো এখানে যে মানটা পাচ্ছ সেটা বুঝতেই পারছো, এটা যেহেতু 0, 1 + 0 = 0, তার মানে পাচ্ছ যে ফাংশনের মান পাচ্ছ কত 2। তার মানে ইনফিনিটি বসালে এর জন্য কিন্তু একটা লিমিট পাওয়া যায়, এর জন্য লিমিট ইনফিনিটি লিমিট আবার কত এখানে 2, এই ফাংশনটার লিমিট কত 2, ইনফিনিটি না কিন্তু, কারণ ইনফিনিটি আমরা ফাংশনের লিমিট বলতে কি বুঝি, যে মান পাওয়া যায় একটা ফাংশনের জন্য কোন একটা এই চলকের সাপেক্ষে যে মানটা পাবো সেটাই, ঠিক আছে। এখন আমরা একটু দেখি কতিপয় লিমিট, আমরা একটু দেখবো না, স্যান্ডউইচের একটা থিওরেম আছে, আমরা একটু স্যান্ডউইচ উপপাদ্যটা দেখি। আর স্যান্ডউইচ উপপাদ্যের আগে আমরা দেখি অবিচ্ছিন্ন সীমা আর বিচ্ছিন্ন সীমাটা কি। তাহলে লক্ষ্য করে দেখো যে একটা ফাংশন আছে, একটা ফাংশন ধরো হচ্ছে f of x একটা ফাংশন, এটা ধরো হচ্ছে x² + 1 এরকম একটা ফাংশন। তো এটার জন্য তুমি এর জন্য তুমি এই ফাংশনটার জন্য তুমি যাই মান বসাও না কেন এটা কখনো অসংজ্ঞায়িত হবে না, এটা কখনো কি অসংজ্ঞায়িত হবে না, এর প্রতি ক্ষেত্রে এর ফাংশনটার মান পাওয়া যাবে। যদি দেখো যে x এর যে সকল মানের জন্য ফাংশনটার সর্বদাই মান পাওয়া যাচ্ছে, ফাংশনটা কোনো মান এখানে বাকি থাকছে না, অলওয়েজ মান পাচ্ছ তুমি। তুমি একটু চিন্তা করে দেখো, গ্রাফ যদি আমি চিন্তা করি x এর মান তুমি 1 নাও, x এর মান তুমি যদি 1 নাও তাহলে কি চাচ্ছ, এই হচ্ছে তোমার ফাংশনটা হবে তোমার এইদিকে, ফাংশন এদিকে, আর x হচ্ছে তোমার এদিকে, এই হচ্ছে x আর এটা কি ফাংশন অফ x, ফাংশন অফ x এর মানটা। তাহলে আমরা একটু গ্রাফটা এঁকে দেখাই তোমাদের। তাহলে এটা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন সীমাটা কি, তো দেখো x এর মান যদি 1 বসাই ফাংশন অফ 1, ফাংশন অফ 1 কত, x এর মান যদি 1 বসাও তাহলে ফাংশনের মান কত পাচ্ছ 2, ফাংশনের মান 1² সমান কত পাচ্ছ 2। আর আমি যদি ফাংশন অফ 2 বসাই, x এর মান যদি 2 বসাই, এখানে x এর মান যদি আমি 2 বসাই তাহলে x এর মান 2, তাহলে কত পাচ্ছ তুমি, ফাংশনের মান পাচ্ছ 5। x এর মান তুমি যদি -2 বসাও, দেখো -2 বসাও তাহলে এখানে x² সমান কত, সেই 5ই পাচ্ছ তুমি। আবার তুমি যদি x এর মান তুমি -1 বসাও তাহলে কত পাচ্ছ, দেখো x এর মান -1 বসালে এখানে কিন্তু হচ্ছে কি, এখানে কত হবে -1 বসালে এখানে পাচ্ছ কত 1² + 2 অর্থাৎ 2ই পাচ্ছ। তাহলে একটা বিষয় লক্ষ্য করে দেখো, এইভাবে তুমি যদি মান বসাইতেই থাকো কখনো এটা অসংজ্ঞায়িত হবে না, ফাংশনটা কখনো অসংজ্ঞায়িত হচ্ছে না। যেহেতু ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে না, আমি একটু লেখচিত্র অঙ্কন করি। 1 2, আমি জাস্ট এখান থেকে লিখছি, ধরো হচ্ছে -1 -2 -1 -2 আর এখানে ধরো 1 আর এটা ধরো হচ্ছে 2, ঠিক আছে। আর এদিকে ধরো হচ্ছে 1 2 3, আচ্ছা এদিকে আরেকটু ছোট ধরি, 1 2 3 4 5, এখন এগুলো। আর এইদিকে ধরো হচ্ছে 1 2 3 4 5, আমি একটু লেখাচিত্র রাখছি দেখো। তাহলে ফাংশনটা কোন দিকে যাবে, ফাংশনের মান এদিকে, আর x অক্ষ বরাবর থাকবে আমাদের যে ডোমেইনগুলো ধরেছি ডোমেইন, আর এগুলো কিন্তু রেঞ্জ, আমরা জানি এগুলো ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ, তাই না, এগুলো কি ফাংশনের রেঞ্জ না, এটা যা পাই সেটা। যাই হোক, তাহলে এখন একটু দেখো, তাহলে -2 x এর মান যখন 1 ধরেছিলাম, x এর মান যখন আবার 0 আছে, 0 ধরতে পারি, আমি 0 ধরছি না, আমি 0 ধরলে মান থাকবে। এখন ধরো আমি যদি ফাংশনের মান 1 ধরি, তাহলে 1 ধরলে x এর মান কত পাচ্ছ 2, 1 যখন ধরো তাহলে ফাংশনের মান কত পাচ্ছ 2 পাচ্ছ, তার মানে এইখানে বিন্দুটা আসবে কোথায়, বিন্দুটা এখানে আসছে। আচ্ছা এখানে এখন যদি আমি ধরি x এর মান যদি 2 ধরি, x এর মান কত ধরেছে 2, x এর মান যদি আমি 2 ধরি তাহলে ফাংশনের মান হচ্ছে 5, ফাংশনের মান পাচ্ছি 5, তার মানে x এর মান 2 ধরে ফাংশনের মান কোথায় পাচ্ছি, এই হচ্ছে আমার 5, এইখানে পাবো 5টা। আচ্ছা এখন আমি x এর মান যদি -2 ধরি, -1, x এর মান হচ্ছে -1 ধরি, তার মানে -1 কোথায় আছে, এখানে,
তো -1 তাহলে আমি 2 ই পাচ্ছি, তার মানে কোথায় পাচ্ছি এখানে দেখো এইখানে পাচ্ছি আমি, কোথায় পাচ্ছি এই জায়গাটার মধ্যে। আর আমি যদি এখানে x এর মান যদি -2 ধরি, x এর মান কোথায় আসবে, -2 কোথায় এখানে, তো -2 ধরলে তখন পাচ্ছি কত আমি 5। এখন চিন্তা করে দেখো এইটা কিন্তু এইভাবে যদি আমি লেখচিত্র অঙ্কন করি, আবার যদি আমি x এর মান 0 ধরি, x এর মান যদি আমি 0 ধরি তাহলে কোথায় আছে x এর মানটা, কোথায় আছে 0 এখানে। বাট যদি 0 ধরো তাহলে কত থাকছে, এখানে চিন্তা করো x এর মান 0 বাট y এর মান কত হবে, তাহলে আমি যদি x এর মান ফাংশন অফ x ফাংশন অফ 0 সমান ফাংশন অফ 0 মানে কত 1 থাকছে, ফাংশন অফ 0 মানেও কিন্তু 1, তার মানে হচ্ছে এইখানে ফাংশন অফ 0 মানে 1 কোথায় আছে এখানে। এখন দেখো এই লেখচিত্রটার ক্ষেত্রে এরকম হচ্ছে। এখন দেখো এখানে কোন একটা ছেদবিন্দু আছে, কোন এখানে কিন্তু প্রত্যেকটা চলে ডিসকন্টিনিউয়াস, এটা হচ্ছে কি আমার সরি এটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে কন্টিনিউয়াস মানে এখানে কোন তোমার কোন কিন্তু এখানে বিচ্ছিন্ন কোনো সীমা নাই। বিচ্ছিন্ন বলতে কি বোঝায়, যে এখানে ফাঁকা আছে, একটা ফাঁকা তৈরি হবে, তাই বিচ্ছিন্নটা কি সেটা আমি একটু বুঝাই তোমাদের। তো বিচ্ছিন্নটা হচ্ছে এরকম, আমি যদি আরেকটা ফাংশন, এটা হচ্ছে আমার অবিচ্ছিন্ন সীমা, তাহলে অবিচ্ছিন্ন সীমা কি, যে ফাংশনটার যে সীমার জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না, ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না, প্রতি বিন্দুতে ফাংশনের মান পাওয়া যাবে। ফাংশনটার যাই মান ধরো না কেন, তুমি যাই মান ধরো ফাংশনটার একটা মান পাওয়া যাবে। যদি ফাংশনটার মান পাওয়া যায় অসংজ্ঞায়িত না হয়, তখন এই সীমাটাকে বলবো আমি অবিচ্ছিন্ন সীমা। তাহলে আশা করি তোমরা অবিচ্ছিন্ন সীমাটা বুঝেছো, যে অবিচ্ছিন্ন সীমা হচ্ছে সেই সীমা যে সীমার কারণে ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না। ঠিক আছে, তাহলে বিচ্ছিন্ন সীমাটা কি, তো বিচ্ছিন্ন সীমা হচ্ছে এমন একটা সীমা যে সীমার কারণে ফাংশনটা অবিচ্ছিন্ন হয়ে যাবে, যে সীমার কারণে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, ফাংশনটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে যদি ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তখন যে বিন্দুতে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে সেই বিন্দুটা কি হচ্ছে, সেই বিন্দুটা হচ্ছে বিচ্ছিন্ন সীমা। ফাংশনের যে মানের জন্য, ফাংশনের যে মানের জন্য সীমাটা কি হচ্ছে অবিচ্ছিন্ন হবে, ফাংশনের যে মানের জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তাহলে সেই ফাংশনটা একটা মানের জন্য x এর একটা মানের জন্য পেয়েছো, তাহলে সেই বিন্দুটাই হচ্ছে আমার অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন সীমা, সেটা হচ্ছে আমার কি বিচ্ছিন্ন সীমা। যেমন ধরো এটা আমি একটা ফাংশনের ক্ষেত্রে বোঝাচ্ছি, যে ফাংশন অফ x ধরো x² - 1 ডিভাইডেড বলছে x - 2। এখন চিন্তা করো আমি যদি x এর মান এখানে 2 বসাই, x এর মান যদি আমি 2 বসাই, তাহলে কিন্তু ফাংশনটা সংজ্ঞায়িত হবে না। তাহলে কি দেখাচ্ছে দেখো তো, x এর মান যদি আমি 2 বসাই, x এর মান যদি আমি কি বসাই 2 বসাই, দেখো 2 - 2 তাহলে কি হয়ে যাচ্ছে ইনফিনিটি। তাহলে ফাংশনটা কি সংজ্ঞায়িত হচ্ছে, তাহলে এটা কোন বিন্দুতে অবিচ্ছিন্ন, এটা এই 2 বিন্দুতে কিন্তু এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু কোনো মান পাচ্ছ না, তার মানে কি এটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই না। তো এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ছিল শ্রেণীটা, বিচ্ছিন্ন সীমা এবং অবিচ্ছিন্ন সীমা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বোঝানোর জন্য অনেক সময়ের প্রয়োজন হয় তোমাদের। তো আমাদের আরো কিছু বিষয় বাকি আছে আমাদের। স্যান্ডউইচ থিওরামটা দেখো, স্যান্ডউইচ থিওরাম, স্যান্ডউইচ মানে কি, খাওয়ার স্যান্ডউইচ, তাই তো। আমরা দেখি তো তোমরা কে কি কমেন্ট করেছো, বুঝতে পারছো কিনা তোমরা এগুলো। আচ্ছা যাই হোক, তো তোমরা আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তো আমরা একটু স্যান্ডউইচ উপপাদ্যটা দেখি। স্যান্ডউইচের উপপাদ্যটা কি, স্যান্ডউইচের উপপাদ্যটা কি বলে দেখো, যে তিনটা ফাংশন নিচ্ছি আমি, তিনটা ফাংশন, যে আমি নিচ্ছি কি f অফ ফাংশন অফ x একটা নিচ্ছি, ফাংশন অফ একটা x নিচ্ছি, আরেকটা নিচ্ছি ফাংশন g অফ x নিচ্ছি, আরেকটা নিচ্ছি আমি h অফ x। এরকম আমি তিনটা ফাংশন নিয়েছি। এখন আমি যদি তিনটা ফাংশন নেই, তাহলে এই তিনটা ফাংশনের কাছে একটা শর্ত দ্বারা করানো যায়। যে ফাংশনের শর্তটা কি, এই g অফ x, এই h অফ x আর এই ফাংশন অফ x, দেখা যাবে এই ফাংশনটার মধ্যে এইগুলো। দেখো বিষয়টা কি দেখা যাচ্ছে দেখো তো, মানে হচ্ছে যে এই যে ফাংশনটা দেখা যাচ্ছে কি, এই যে ফাংশনের মান, এই ফাংশনের মানটা কি হবে, এই ফাংশনের সমান অথবা ছোট হবে, এই ফাংশনের থেকে এই ফাংশনের সমান অথবা ছোট। আবার এই যে ফাংশনটা আমি তৃতীয় যে ফাংশন নিচ্ছি, এই তৃতীয় ফাংশনের মানটা কি হবে, এই ফাংশনের চেয়ে বড় অথবা তার সমান হয়ে যাবে। যদি আমরা এরকম ভাবে দাঁড় করাতে পারি, তখন আমরা দেখবো কি লিমিটের ক্ষেত্রে যখন লিমিট চিন্তা করব, তাহলে দেখো যদি দেখি এই ফাংশনে এই যে ফাংশনটা আছে, ঠিক আছে, অথবা এই যে ফাংশনটা তুমি দেখতে পাচ্ছ, এই ফাংশনটা কি হবে, ধরো x টেন্ডস টু 0, আমি এরকম ভাবে ধরতে পারি। আমি ধরো যে এরকম ভাবে একটা কিছু ধরে নিলাম, অথবা এটা আমি ধরে নিচ্ছি a, এখানে আমি এখানে কিছু একটা ধরে নিচ্ছি কি আমি a। যদি আমি a ধরে নিই, তাহলে ফাংশন অফ x, এই ফাংশন অফ x এর একটা ভ্যালু থাকবে, সেটা কি l। যদি ফাংশন অফ x এর এটার ভ্যালু l, সিমিলার আমি এটার জন্য একটা ভ্যালু পাবো, সেটা কি পাবো, লিমিট x টেন্ডস টু a g অফ x সেম ইজ ইকুয়াল টু ধরো হচ্ছে যদি পাই l। সিমিলার ভাবে আমি এই লিমিট দেখো 1, এটা হচ্ছে আমার প্রথম ফাংশন, এটা দ্বিতীয় ফাংশন, এটা হচ্ছে আমার তৃতীয় ফাংশন। তো এখানে আমি পাচ্ছি লিমিট x টেন্ডস টু a, বাট এখানে আমি h অফ x ইজ ইকুয়াল টু পাচ্ছি l। একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এরকম পাচ্ছি। তো যদি আমরা দেখি যে এরকম হয়, তিনটা এরকম সমান হয়,
তার মানে আমি বলতে পারি এরকম যদি তিনটার ফাংশনের মান সমান হয়, দেখো এই ফাংশনের মানও এরকম আসছে, এই ফাংশনের মান এরকম, এই ফাংশন সাপোজ ধরো যে এল এই ফাংশনের মান এরকম, ধরো যে ফাংশন অফ x ইকুয়াল দেয়া আছে কি, ফাংশন অফ x ইকুয়াল দেয়া আছে ধরো হচ্ছে 2x, ফাংশন অফ x ইকুয়াল দেয়া আছে 2x, ঠিক আছে। আর ধরো হচ্ছে g অফ x ইকুয়াল দেয়া আছে হচ্ছে g অফ x ইকুয়াল যেটা দেয়া আছে সেটা ধরো হচ্ছে half of 4x, সাপোজ ধরো half of 4x এরকম কিছু দেয়া আছে। আবার ধরো হচ্ছে h of x, আমি এরকম ভাবে ধরলাম h of x একটা ফাংশন আছে, আমি সেই ফাংশনটা ধরে নিলাম, তিনটা ভিন্ন ফাংশন আমি ধরছি, তো সেই ফাংশন ধরো হচ্ছে 8 এরকম ভাবে ধরছি যে কি ধরতে পারি আমরা, দেখো টু এক্স ধরেছি, এটা সাপোজ 1/4 = 8x, মনে হচ্ছে তোমাদের কাছে কাছাকাছি, কিন্তু ধরো যে একটা ভিন্ন, আর এরকম হতে পারে, ধরো আমি এরকম নিতে পারি যে 4x - 2, 4x - 2 এরকম কিছু একটা আছে, আর ধরো হচ্ছে x প্লাস, অথবা ধরো হচ্ছে x প্লাস x প্লাস x প্লাস, এটা জাস্ট আচ্ছা আচ্ছা দেখো আমি এখানে তিনটা ফাংশন লিখেছি, এখন চিন্তা করে দেখো এই যে তিনটা ফাংশন আমি লিখেছি, আমি যদি এখানে এই যে x টেন্ডস টু কি ধরেছি, এখানে যে আমি এই যে a বলতে কি বোঝাচ্ছি, a বলতে তো 2 হতে পারে, 3 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু একটা হতে পারে। তো আমি যদি প্রত্যেকটা ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করি, প্রতি ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করি, তাহলে চিন্তা করে দেখো যে আমি কিন্তু এখানে স্যান্ডউইচ থিওরামটা দেখাচ্ছি। তাহলে দেখো এই ফাংশন অফ x, আমি যদি এটা লিমিটটা ধরি, যে লিমিট কি আছে এই ফাংশনগুলো প্রত্যেকটা লিমিট কত হচ্ছে, লিমিট হচ্ছে 2 ধরেছি, লিমিট হচ্ছে 2, তো লিমিট হচ্ছে 2, তার মানে x টেন্ডস টু 2, আর এই ফাংশন অফ x এরকম যদি হয় তাহলে লিমিট হচ্ছে কি, লিমিট হচ্ছে x টেন্ডস টু 2, আর এখানে কত আছে 2x, তাহলে আমি যেটা বসাতো সেটা কত পাচ্ছি 4, তারপর লিমিটটা বসালে কত পাচ্ছ তুমি 4 পাচ্ছ। আচ্ছা সেম আমি যদি এরকম ভাবে করি, এরকম ভাবে আমি যদি এইখানে করি, এটার মান যদি বসাই তাহলে এখানে কত হবে, সাপোজ ধরো ফাংশনটার মান কত হবে 2 এর জন্য, 2 এর জন্য এটা কত হবে 8, 2 এর জন্য এটা কত হবে 8, আর এটার জন্য এখানে কত পাচ্ছ 4 পাচ্ছ। সেম এখানে যদি তুমি 2 বসাও তাহলে কত পাচ্ছ 16, এখানে কত পাচ্ছ 16 বসাতে পারো, কত পাচ্ছ 4। এখন চিন্তা করে দেখো এটা সমান 4 পেয়েছো, এটা সমান 4, তাহলে তিনটার মানে কি 4 পেয়েছো, মানে কি দেখো আমার ফাংশনের শর্তটা কি ছিল যে x টেন্ডস টু a, ফাংশন অফ x যদি l হয়, সেম এটার সমান যদি l হয়, সেম এটার সমান যদি l হয়, এরকম যদি হয় তাহলে আমি কন্ডিশনটাকে এইভাবে বলতে পারি, তাহলে আমি কন্ডিশনটাকে এরকম ভাবে দেখাতে পারি, দেখো যে এরকম যদি হয় বা আমরা যদি এরকম ভাবে দেখাতে পারি, অথবা যে কোনো দুইটা সমান হয় যে লিমিট x টেন্ডস টু a g of x সমান যদি l হয়, এবং লিমিট সেম লিমিট x টেন্ডস টু a h of x সমান যদি l হয়, দেখো যদি এইটা সমান এইটা হয় দেন তাহলে ফাংশন অফ, তাহলে অবশ্যই লিমিট, তাহলে অবশ্যই লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x is equal to l হবে, l হবে। যদি l হয় তখন এইটাই হচ্ছে আমার স্যান্ডউইচ থিওরাম, যে যদি দুইটা লিমিট, দুইটা ফাংশনের লিমিট আমি এটা ধরেছি, দুইটা ফাংশনের সেম লিমিটের জন্য এটা সমান l, আর এই l সমান আবার এটা, ঠিক আছে, এটা সমান l আবার এটা সমান l, এর মানে কি, এর মানে হচ্ছে এটা সমান l আর এটা l সমান হচ্ছে এটা, তারপরে দুইটা ফাংশনের মানে কিন্তু সমান হচ্ছে, এই x টেন্ডস টু a এর জন্য দুইটা ফাংশনের লিমিট সেম, এই দুইটা ফাংশনের লিমিট সেম হয় দেন এইটাও তার সমান হবে, তাহলে এই ফাংশনের লিমিটও কত হবে, এই ফাংশনের লিমিটটা হবে কত l, যদি এই ফাংশনের লিমিটটাও l হয় মানে লিমিটটা বলতে কি এমন একটা মান যে সর্বশেষ মান যে বিন্দুতে গিয়ে ডান পক্ষ বাম পক্ষ দুইটাই সেম হবে, তাহলে এটা আমার বা যেখানে কি আমি ফাংশনের মানটা পাচ্ছি সেটা লিমিটের যে একটা মানে x এবং y একটা এইগুলোর মান জন্য x এর বা মানের জন্য যে আমরা সর্বোচ্চ ফাংশনের মানটা পাচ্ছি সেটাই, বা যে মানটা পাচ্ছি সংজ্ঞায়িত হওয়ার জন্য সেটাই আমাদের এখানে লিমিট। তো আশা করি তোমরা এটা বুঝছো যে এই যে থিওরামটা, যে যদি তিনটা ফাংশন অফ x, যদি ফাংশন অফ x, ফাংশন অফ g of x, h of x তিনটি ফাংশন, এবং যদি g of x is less or equal function of x is less or equal h of x হয় এবং এটা হয় তখন, আচ্ছা যদি এত সমান এত এবং এই তিনটা ফাংশনের শর্ত যদি এটা হয় এবং
আমি যদি বলি যে এইটার লিমিট সমান এইটা, দেন আমি বলতে পারবো এটা সমানও এইটা। যদি এটা হয় তাহলে আমি বলতে পারি এটাকে বলি আমরা স্যান্ডউইচ থিওরাম, এটিকে বলা হয় স্যান্ডউইচ থিওরাম। যদি বলা হয় স্যান্ডউইচ থিওরামকে সমর্থন করে কিনা, স্যান্ডউইচ থিওরামকে সমর্থন করার জন্য আমার তিনটা শর্ত, যে তিনটা ফাংশন থাকতে হবে। এই তিনটা ফাংশনটা অবশ্যই কি হবে, যে কোনো দুইটা ফাংশন, যে প্রথমোক্ত ফাংশন যে কোনো, এই যে দ্বিতীয় দুইটা ফাংশনটা যদি, দ্বিতীয় দুইটা ফাংশনের মান যদি বা লিমিট যদি প্রথম ফাংশনের সমান হয়, দ্বিতীয় দুইটা ফাংশনের লিমিট যদি প্রথম ফাংশনের সমান হয়, তখনই আমরা বলতে পারি স্যান্ডউইচ থিওরামকে সমর্থন করবে। তো তোমরা ব্যবধি কিন্তু দুই প্রকার হতে পারে, বিচ্ছিন্ন। এখন আমরা যেটা দেখবো যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর এখানে মধ্যমানটা আছে। তো মধ্যমান উপপাদ্যটা কি, মধ্যমান উপপাদ্যটা কি আমরা এখন দেখি। মধ্যমান উপপাদ্য, মধ্যমান উপপাদ্য। তো মধ্যমান উপপাদ্যটা কি, বা মিন ভ্যালু থিওরাম, মিন ভ্যালু থিওরাম বা ইন্টারমিডিয়েট মধ্যবর্তী মান, মধ্যবর্তী মান বা মধ্যমান উপপাদ্য বা মধ্যবর্তী মান উপপাদ্য বা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। এই যে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামটা যেটা বলে সেটা হচ্ছে তোমার যদি এর আগে আমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম বুঝতে হলে আমাকে বুঝতে হবে হচ্ছে আগে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ধর্মাবলীকে বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কি। তা আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা অলরেডি লিখে রেখেছি। দেখো যে একটা ফাংশন, যদি একটা ফাংশন f of x হয়, একটা ফাংশন যদি তুমি ধরো যে f of x একটা ফাংশন হয়, তাহলে এই ফাংশনটা x tends to a, এখানে x tends to a মানে কি, যে x tends to 2, x tends to 3, যে কোনো একটা মান এরকম একটা সীমা দেয়া আছে। a হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা, a হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা, সেটা ধনাত্মক ঋণাত্মক যাই হোক একটা বাস্তব সংখ্যা। তাহলে ফাংশন অফ x, এই যে ফাংশনটা এই x = a, অর্থাৎ x = a বসাচ্ছি, ধরো x = a, এই বিন্দুতে অবিচ্ছিন্ন হতে হবে, অবিচ্ছিন্ন হবে। কি বলছি, যে ফাংশন অফ x এটা x = a বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি ফাংশন অফ a দ্বারা এটা সংজ্ঞায়িত, যদি এটা দেখি যে ফাংশন অফ a সংজ্ঞায়িত হবে, কি হবে, ফাংশন অফ a কি হবে, সংজ্ঞায়িত হবে, মানে এটা কি হবে, ইনফিনিটি হবে না, ইনফিনিটি হবে না। তো ইনফিনিটি না হলে তো সেটা সংজ্ঞায়িত তোমরা জানো। আরেকটা কি, রুট ওভার সহ কোনো মান আসবে না, যে কি হতে পারবে না, এটা হতে পারবে না, অথবা কি রুট ওভার মাইনাস এ হবে না, রুট ওভার মাইনাস এ হতে পারবে না, কারণ রুট ওভারের ভিতরে কোনো নেগেটিভ চিহ্ন, নেগেটিভ নাম্বার কখনো কি সংজ্ঞায়িত না, এই জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হয় না। তার মানে এটাও হতে পারবে না, এটাও হতে পারবে না। যদি না হয়, অর্থাৎ ফাংশনটা সংজ্ঞায়িত হয়, অর্থাৎ কি ফাংশনটা সংজ্ঞায়িত হবে, ফাংশন অফ a সংজ্ঞায়িত হয়। আর দ্বিতীয় হচ্ছে লিমিট অফ এটা, এই ফাংশনটার জন্য যে লিমিটটা পাবো সেটা হচ্ছে কি লিমিট কি হবে, x tends to a, ফাংশন অফ x, এটা কি হবে, অবশ্যই এটা হয়ে যাবে কি এই ফাংশন অফ a এর সমান হবে। এখানে আমি a এর যে মানটা বসাবো, তার জন্য যে লিমিট দিয়ে যে মানটা বের করব, সেক্ষেত্রে আমি যদি এই যে ফাংশন অফ x যেটা ধরো হচ্ছে x কত 2x আছে, কত 2x + 1, তাই আমি যদি এখানে ফাংশন অফ 2 বসাই, তাহলে 2 বসালে কি আসছে, তাহলে 4 + 1 = কত 5। এরকম যদি একটা ফাংশন সরাসরি মান বসাই আমি 5 আসে, তাহলে এখানে a বসাও। এখন তুমি এখন লিমিটের মাধ্যমে করো, লিমিট দিয়ে যদি করে তুমি এই ফাংশন অফ a পাও, তার মানে এটা কি এরকম হতে হবে, শর্তটা এরকম হতে হবে। যদি হয় তাহলে এটা অবিচ্ছিন্ন সীমা হবে, তাহলে এই ফাংশনটা কি অবিচ্ছিন্ন হবে। আরেকটা হচ্ছে যদি আমি বলি, এটা হচ্ছে আরেকটা হচ্ছে কি, যে এই যে ফাংশন অফ x, এটা কি এই লিমিটের মধ্যে, এই লিমিট x tends to a, এর মধ্যে ফাংশনটা অবশ্যই বিদ্যমান থাকতে হবে, এর মধ্যে অবশ্যই ফাংশন বিদ্যমান থাকবে। যদি বিদ্যমান থাকে তখন এটা অবিচ্ছিন্ন হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কখন এটা অবিচ্ছিন্ন হবে, তাই না? তো এই ছিল, এখন অবিচ্ছিন্ন হওয়ার আরো কিছু শর্ত দেখবো আমরা। এটা ছিল অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, আরো কিছু আমরা অবিচ্ছিন্ন হওয়ার শর্ত দেখবো এখন আমরা। তাহলে দেখো ব্যবধিটা কি, ব্যবধি দুই ধরনের, ব্যবধি তিন ধরনের হতে, ব্যবধি অনেক ধরনের হয়। যেমন ধরো এরকম, এই হচ্ছে x, আর ধর হচ্ছে আমি এরকম ভাবে লিখলাম, এটা হচ্ছে a, এটা ধর হচ্ছে a, আর এটা হচ্ছে কি বললাম b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এরকম। আবার এটা বলতে পারি x, এটা b, আবার আমি এটা বলতে পারি x b, আবার আমি এটাও বলতে পারি b। একটু চিন্তা করে দেখো যে ব্যবধি কিন্তু অনেক ধরনের হয়, এখন এই ব্যবধিটার মধ্যে এটা কি বলি, এটা হচ্ছে খোলা ব্যবধি, এটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারভাল, ঠিক আছে। ওপেন ইন্টারভাল বলতে কি বোঝায়, যে দুইটা ব্যবধি এখানে কিন্তু শুধুমাত্র লেস দ্যান থাকবে অথবা শুধু গ্রেটার দ্যান থাকবে, শুধুমাত্র লেস আর গ্রেটার দ্যান থাকবে, কিন্তু ইকুয়াল থাকবে না, তখন এটাকে বলবি আমরা খোলা ব্যবধি, এটা খোলা। বাট এটা হচ্ছে ওপেন ইন্টারভাল বলা যায়, যে ওপেন বা মুক্ত ইন্টারভাল এটা বলা যায়। আর এইটাকে বলি আমরা ক্লোজ ওপেন ইন্টারভাল বা বদ্ধ খোলা ব্যবধি,
এটাকে বলি আমরা খোলা বদ্ধ বিভূতি। এই ইকুয়াল থাকলে সেটা বদ্ধ বিভূতি হয়েছে, তার মানে খোলা বদ্ধ বিভূতি। তাহলে এটা কি আমার, এটা হচ্ছে ওপেন ইন্টারভাল, এটা হচ্ছে কি ওপেন ইন্টারভাল। আমি বলবো কি ওপেন ইন্টারভাল, ওপেন কি ইন্টারভাল। এটাকে ওপেন ইন্টারভাল বলি। এটাকে আমরা বলি হচ্ছে ক্লোজড ওপেন ইন্টারভাল। এটাকে বলি আমরা ক্লোজড ওপেন ইন্টারভাল। আশা করি তোমরা এগুলো বোঝার কথা। এটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল, ঠিক আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটাকে বলি আমরা ওপেন ক্লোজড। এটা কি বলবো আমরা? ওপেন ক্লোজড ইন্টারভাল। এটাকে বলবো আমরা ওপেন ক্লোজড ইন্টারভাল। আর এটাকে বলবো আমরা ক্লোজড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ক্লোজড ইন্টারভাল। আর ইন্টারভাল মানে কি? ব্যবধি বোঝায়, তাই না? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে ব্যবধি কিন্তু আমরা অনেকগুলো পাচ্ছি। তো এই ব্যবধির মধ্যে আমরা যে কাজগুলো করবো, এটা এইখানে নিয়ে কাজ করবো, আর এটা ফাংশনের মধ্যে আমরা এই দুইটা ব্যবধি আপাতত নিব। এই দুইটা নিয়ে আমরা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্নটা প্রমাণ করব। তো এইগুলোর ক্ষেত্রে, এগুলো যখন আমরা সংখ্যার আকারে প্রকাশ করি, সেটা আমি দেখাই দিচ্ছি যে আমরা যখন এটা প্রকাশ করি, হ্যাঁ, যখন আমরা শুধুমাত্র বিন্দু স্থানাঙ্কগুলো দিয়ে প্রকাশ করি, তখন আমরা কিভাবে প্রকাশ করি? যখন আমরা স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করি, তখন কিন্তু আমাদের প্রকাশটা এরকম হয়। এটাকে আমরা প্রকাশ করি কিভাবে? এ বি। এটাকে আমরা এইভাবে প্রকাশ করি। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এরকম ভাবে। এটাকে আমরা প্রকাশ করি কিভাবে? দেখো, এ বি, দেখো। আর এটাকে যখন আমরা প্রকাশ করি, তখন হচ্ছে এরকম হয় এ বি। আর যখন আমরা এটাকে প্রকাশ করি, তখন হচ্ছে দেখো, তখন হচ্ছে কি এ আর হচ্ছে বি। আশা করি তোমরা এই যে কোলা বদ্ধ বিভূতি, এইগুলো তোমরা বুঝে গেছো। এই যে সংখ্যার আকারে যখন প্রকাশ করি, আমরা তো এরকম ভাবে একটা সীমা নির্দেশ করি, আর এটাকে এভাবে লেখা যায়। এর আরেকটা রূপ হচ্ছে এটা, এটা রূপ কে এটা, এটা রূপ কে এটা, আর এটা রূপ হচ্ছে এটা। তো আমরা কিন্তু এটা মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে, আবার এটাকে এইভাবে, এটাকে এইভাবে, অথবা এটাকে এভাবে আমরা লিখতে পারি। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো যে আমরা ব্যবধিগুলিকে কিন্তু এভাবে লিখতে পারি। তো আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মধ্যে যে ব্যবধির ভূমিকাটা কি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মধ্যে ব্যবধির ভূমিকাটা কি, আমরা সেটা দেখবো এখন। তো দেখো, একটা ফাংশন যদি আমরা নেই, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার একটা ফাংশনকে যদি আমি সংজ্ঞায়িত করতে চাই বা অবিচ্ছিন্ন হতে হয়, অবিচ্ছিন্ন হওয়ার শর্ত হচ্ছে তোমার যে এই ফাংশনটা f of x, যে ফাংশনটা আমরা নিয়েছিলাম, এই ফাংশনটাকে আমি বলেছি যে এটা ফাংশনটি কি হবে? এত ব্যবধি, দেখো a x, এটা কি লিখতে পারি আমি? b, দুইটা এখানে শ্রেণীসীমা দেয়া আছে। এই ফাংশনটা এটা কি? মুক্ত ব্যবধি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা ওপেন ইন্টারভাল। তাহলে এই ওপেন ইন্টারভাল যদি দেয়া থাকে, তাহলে এই ব্যবধিতে এটা যদি অবিচ্ছিন্ন হয়, তাহলে এই ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, এটা যদি এটা মুক্ত হয়, এই মুক্ত ব্যবধিতে এটা যদি অবিচ্ছিন্ন, এই মুক্ত ব্যবধিতে এটা কি? ফাংশনটি এত মুক্ত ব্যবধিতে অবিচ্ছিন্ন, এত মুক্ত ব্যবধিতে কি? অবিচ্ছিন্ন। যদি বলি এটা অবিচ্ছিন্ন, এটাকে যদি আমি এটাকে বলি অবিচ্ছিন্ন, তাহলে কিন্তু আমি এটাকে বলতে পারি, তখন আমি এটাকে বলতে পারি মুক্ত ব্যবধিতে যে ফাংশন অফ x যদি এত ব্যবধিতে মুক্ত হবে। এটাকে আমরা অন্যভাবে একটু বলি, যেখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে একটা শর্ত হচ্ছে এরকম যে ফাংশন অফ x মুক্ত ব্যবধি প্রতিটা বিন্দুতে অবিচ্ছিন্ন হলে, মানে এটা যদি আমরা এরকম যদি একটা কার্ভ চিন্তা করি, যে এরকম আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, এরকম এখানে অসংখ্য বিন্দু আছে না? অসংখ্য বিন্দু আছে, এখানে অসংখ্য বিন্দু আছে। প্রত্যেকটা বিন্দুতে যদি এটা অবিচ্ছিন্ন হয়, মানে মান পাওয়া যায়, প্রতিটা বিন্দুতে যদি এটার মান পাওয়া যায়, এই দুটার জন্য কি পাচ্ছি আমরা? এই মুক্ত ব্যবধিতে যদি প্রতিটা বিন্দুর জন্য যদি ফাংশনটির মান পাওয়া যায়, তখন এই ব্যবধিকে বলবো আমরা অবিচ্ছিন্ন ব্যবধি। তখন এটাকে কি বলবো আমরা? অবিচ্ছিন্ন মুক্ত ব্যবধি। এই মুক্ত ব্যবধিটাই হবে তখন অবিচ্ছিন্ন মুক্ত ব্যবধি, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা আছে যে যদি আমাদের বদ্ধ ব্যবধিত হয়, এই ফাংশনটাই যদি আমি বদ্ধ ব্যবধি হয়, তার মানে কি এটা হয়ে যাবে এরকম। যদি এটা বদ্ধ ব্যবধিত হয়, তাহলে কি হবে? তাহলে বদ্ধ ব্যবধিত হলে এখন আর এটা কি থাকবে না, এটা এরকম থাকবে না, এটা কি হয়ে যাবে? বদ্ধ ব্যবধি। যদি বদ্ধ ব্যবধিত হয়ে যায়, অবিচ্ছিন্ন হতে হওয়ার শর্ত যেটা আছে সেটা হচ্ছে তোমার যে বদ্ধ ব্যবধিত শর্ত হচ্ছে যে অবশ্যই সেটাকে একটা ফাংশন এই a, এখান থেকে তোমরা বুঝতেই পারছো এটা কি, এটা কিভাবে লিখতে চাই? a b, আমি এটা দেখিয়েছিলাম আগে যে এই ফাংশনটাকে আমরা, এই যে ফাংশন লিমিটে x এর যে লিমিট, সেটা আমরা এইভাবে লিখতে পারি। যদি এইভাবে আমরা লিখি, তখন কিন্তু আমরা বলতে পারি এটা যে ফাংশনটি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে,
অবিচ্ছিন্ন হবে যদি এটা মুক্ত ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়। মানে হচ্ছে এই যে ফাংশনটা এটা কি হবে, যদি এই ফাংশনটা যদি এখন এই যে এ বি এটা কি মুক্ত ব্যবধি, এই যে এই ক্লোজ ইন্টারভাল দেয়া আছে এখানে ক্লোজ ইন্টারভাল মানে বদ্ধ ব্যবধির যে ব্যবধিটা দেয়া আছে সেটা যদি মুক্ত ব্যবধিতে এটা অবিচ্ছিন্ন হয়, মুক্ত ব্যবধিতে যদি অবিচ্ছিন্ন হয় তখন সেটা মুক্ত ব্যবধিতে অবিচ্ছিন্ন হলো সেটা এটা কি থাকবে, অবিচ্ছিন্নই হবে। তারপরে বলছে শর্ত হচ্ছে তিনটা, দেখো যদি x a ডান দিক থেকে অবিচ্ছিন্ন হয়, x a আমি বলছি যে এই যে x হচ্ছে a, তো x a ডান দিক থেকে অবিচ্ছিন্ন হয়, ডান দিক থেকে বলতে বুঝছো এই যেটা যদি এই দিক থেকে আসছে, এদিক থেকে আসার পরে ফাংশনটা শুধু সংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, ফাংশনটার মান পেয়ে যাচ্ছ ফাংশনের কোনো অসংজ্ঞায়িত হচ্ছে না, অসংজ্ঞায়িত যেহেতু হচ্ছে না তার মানে ফাংশনটির অবিচ্ছিন্ন মানে কি অনবরত ফাংশনটির মান পেয়ে যাচ্ছ। আর যখন ফাংশনটির অনবরত মান পেয়ে যাবে তখন কিন্তু আমরা বলতে পারি যেহেতু এটা ডান দিক থেকে আসতেছে, তো ডান দিকে যদি হয় তখন এটা অবিচ্ছিন্ন হবে। যদি অনবরত ডান দিক থেকে তুমি মান মানে হচ্ছে এখানে ধর হচ্ছে 4 দেয়া আছে, আমি ডান দিকে দেয়া আছে কত 8 10 দেয়া আছে, তো আমি এখান থেকে মান কমাচ্ছি 9, এখানে আরো মান কমিয়ে 8 এ আসলাম, তারপর মান কমিয়ে 7 এ আসলাম, 6 এ আসলাম, 5 এ আসলাম, 4 এ এখানে 5 এ আসছে, তারপর ধর হচ্ছে 5.1, এখানে হচ্ছে 5.1, তারপর 5.2 5.3 5. এরকম আমি কি আর কমিয়ে নিচ্ছি, এরকম ভাবে কমানো যতই কমাচ্ছি ফাংশনটা কিন্তু অসংজ্ঞায়িত হচ্ছে না, ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে না। তো ফাংশনের মান অনবরত পেয়ে যাচ্ছে, ফাংশনটার মান অনবরত পেয়ে যাচ্ছে। যদি ফাংশনটার মান আমি অনবরত এইগুলো মান বসানোর পরেও যদি আমি ফাংশনটার মান অনবরত পেয়ে যাই তখন ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। কিসের জন্য, যে ডান সীমার জন্য, এটা কি আমার ডান সীমার জন্য। আরেকটা বলছে যদি x b x v এটা কি বাম সীমা, এটা হচ্ছে বাম সীমা, এর মানে হচ্ছে এটা 4, ধরো এই যে দিক দিয়ে যাচ্ছে এটা কি b, তাহলে যদি এই v এর মানটা ধরো হচ্ছে এই v এর মান ধরো হচ্ছে ছিল কত, ধরো হচ্ছে এখানে ছিল সর্বোচ্চ ছিল হচ্ছে 10, এখানে -10 ছিল, এটা 10 ছিল, এটা কত ছিল -10, সাপোজ ধরো এটা -10 ছিল, b এর মান কত ছিল -10, এই -10 থেকে ইনক্রিজ করতে করতে কত -9, তারপর ধরো -8 -7 -8 সরি -6, এরকম ভাবে যেতে 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 একটা সময় কি হলো আমি একদম চলে গেলাম, এটা কত পর্যন্ত চলে গেলাম, ধরো -0 এটা মাইনাস না ধরো 3 পর্যন্ত চলে গেলাম, কারণ 4 তো না, এটা সমান তো আর হয় না, সমানও নেওয়া যাবে না, এর সমানও নিতে পারবে না, এই সীমাটা এটা কখনো এর সমান হতে পারবে না, এর বেশি হতে পারবে না। এই যে বাম সীমা দেখো এদিকে বাম দিক থেকে এগিয়ে যাচ্ছে ডান দিকে, তাহলে এটা বাম সীমা। তো যদি বাম সীমার জন্য অনবরত তুমি ফাংশনটার মান পেয়ে যাও, অনবরত ফাংশনটার মান পেয়ে যাও, তখন এটাকে বলবো আমরা এটাও ফাংশনটা অবিচ্ছিন্ন। তাহলে আমরা বদ্ধ ব্যবধির মধ্যে শর্ত পেয়েছি, যদি ফাংশনটা মুক্ত ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, ডান পক্ষ থেকে যদি মান বসালে অবিচ্ছিন্ন হয়, বাম পক্ষ থেকে মান বসালেও যদি অবিচ্ছিন্ন হয়, তখন বলতে পারি বদ্ধ ব্যবধিতে এটা অবিচ্ছিন্নই থাকবে। তো ফাংশনটা এটা অবিচ্ছিন্ন হবে, অর্থাৎ এটা নিরবিচ্ছিন্ন একটা রেখা পাবে, মানে রেখাটা কোনো ভঙ্গর হবে না, রেখাটা কোনো ভঙ্গর হবে না, মানে বোঝাচ্ছে এটা যে এরকম হবে না, ধরো এটা এখান থেকে শুরু হয়েছে, তো দেখো এই যে ফাংশনটা এখানে শেষ হয়ে গেছে, আবার এখান থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে কি এইটুকু পর্যন্ত কোনো মান পাওয়া যায় নাই, এই থেকে এই পর্যন্ত কোনো মান পাওয়া যায় না, তার মানে কি এটা বিচ্ছিন্ন, এটা হচ্ছে বিচ্ছিন্ন সীমা, এটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। কারণ এর মানে কি এইখান থেকে মান পেতে পেতে এখানে আসলে আর মান পাচ্ছ না, এইখান থেকে আবার মান শুরু হয়েছে, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত কোনো মান পাওয়া যায়নি, অর্থাৎ দেখো এই পর্যন্ত তার হচ্ছে এখানে হচ্ছে 0 0 এর জন্য, তার মানে x এর মান 0, তারপর ধরো এটা 1 2, তার মানে ধরো 3 পর্যন্ত 1, এটা হচ্ছে -1, ধরো হচ্ছে -1 -2 -3, ধরো হচ্ছে x এর মান -3 পর্যন্ত মান পাওয়া যায় না, তার মানে এখানে হচ্ছে 3টা হচ্ছে কি বিচ্ছিন্ন শ্রেণীসীমা, বিচ্ছিন্ন শ্রেণীসীমা, কারণ এর জন্য কোনো মান পাওয়া যাচ্ছে না। আর এদিকে ধরো হচ্ছে 1, এদিকে হচ্ছে 1, তার মানে এই 1 এর জন্য দেখো এই পয়েন্ট থেকে মান শুরু হয়েছে, তাহলে 1 এর নিচে যে মানগুলো আছে এর জন্য কিন্তু কোনো মান পাওয়া যাচ্ছে না, তাহলে এইটুকু হচ্ছে আমার বিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা হচ্ছে আমার বিচ্ছিন্ন, কারণ এর জন্য কি মান পাচ্ছি না, যার জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর যার জন্য আমি ফাংশনটার মান পাচ্ছি সেটাই হচ্ছে আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। যদি ফাংশনটা কোনো ফাটল না ধরে, কোনো ভঙ্গ না হয়, লেখচিত্রের মধ্যে যদি তুমি দেখো যে লেখচিত্রটা কোথাও ভেঙে গেছে, লেখচিত্রটা কোথাও আঁকা বাঁকা হোক, বক্র হোক, কিন্তু কোথাও যদি ভেঙে যায়, কোথাও যদি কোনো একটা 0 পয়েন্ট চলে আসে, অসংজ্ঞায়িত অংশ চলে আসে, তখনই বুঝবে এটা কোনো ফাংশন, এটা কি এটা বিচ্ছিন্ন ফাংশন, এটা অবিচ্ছিন্ন ফাংশন না। আচ্ছা, তো আমরা কিন্তু অনেক কিছু এখন পর্যন্ত আলোচনা করেছি, আমরা মিন ভ্যালু থিওরেমটা বাকি আছে, ঠিক আছে? তাহলে এখন আমার মূল নিয়মে অন্তরস্থ আর বক্ররেখা নতিটা রয়ে গেছে, 3টা টপিক বাকি আছে আমাদের, তাহলে আমাদের যে বেসিক জিনিস সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো মধ্যমান থিওরেমটা হচ্ছে এরকম যে দুইটা ফাংশন, দুইটা লিমিট দেয়া থাকলে, ধরো হচ্ছে আমি যদি এরকম ধরি a এবং b, a যেখানে হচ্ছে x হচ্ছে, তুমি দেখো x হচ্ছে b, a হচ্ছে a,
এই মুক্ত ব্যবধিতে বা বদ্ধ ব্যবধিতে তুমি যদি এই বদ্ধ ব্যবধি ধরো, এই বদ্ধ ব্যবধির মাঝখানে এমন একটা ব্যবধি আছে যার জন্য তুমি ফাংশনের একটা মান পাওয়া যাবে। এই দুইটার মাঝখানে এমন একটা বিন্দু নিচ্ছি যার জন্য তুমি কি একটা মান পাচ্ছ। এই দুইটার ব্যবধির মাঝখানে দেখো বি হচ্ছে এখানে, এবং এই ফাংশনটার মানটা হবে সমান। দেখো এটা বোঝাচ্ছে যে ধরো হচ্ছে ফাংশন অফ এ, এখানে ফাংশন অফ এক্স ছিল দেয়া আছে কত, ধরো হচ্ছে x² + 1, ঠিক আছে, এরকম একটা ফাংশন দেয়া আছে। এখন তুমি যদি এটা দিয়ে মান বের করো তাহলে ফাংশন অফ এ সমান কি a² + 1, আর ফাংশন অফ বি সমান কত পাচ্ছ, ফাংশন অফ বি সমান পাচ্ছ b² + 1। কিন্তু এই যে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এর মাঝখানে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এর যে মাঝখানটা আছে, এই মাঝখানে একটা নতুন আরেকটা ফাংশন পাওয়া যাবে যার জন্য একটা ফাংশনে আলাদা একটা মান পাওয়া যাবে। যদি আলাদা কোনো একটা, ধরো এখানে যে মানটা পাচ্ছ সেটা হচ্ছে ফাংশন অফ সি, এর মাঝখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে ফাংশন অফ সি, তখন এই যে ফাংশন অফ সি যেটা পাচ্ছ এটাই হচ্ছে আমার বদ্ধ মান, এটা হচ্ছে মধ্যমান থিওরেমটা। এখানে আরেকটা অংশ ছিল আমি এতটুকু ব্যাখ্যা করি নাই, কারণ ব্যাখ্যা করার এতটা সময় নেই, জাস্ট একটু আমি হিন্ট দিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি জাস্ট একটু হিন্ট দিয়ে যাচ্ছি, এটা ব্যাখ্যাটা আমি করতে পারি। অথবা তোমরা শুধু টাটা বলা বলো এনাফ, আমি বুঝে যাবো।